আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছেন। আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল। সেই কবে দেখা হয়েছিল, আমাদের এই যে বি ইউনিটের পরীক্ষার দিন 25 জানুয়ারি দেখা হয়েছিল। তারপর আবার আজকে দেখা। তো আজকে আপনাদের সাথে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের যে প্রস্তুতি, সেই বিষয় নিয়ে কথা বলার জন্য মূলত হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ক্লাস তো শুরু হয়ে গেছে অলরেডি। ওয়ালাইকুম আসসালাম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের বি ইউনিটের পরীক্ষা কেমন হয়েছে? প্রশ্ন অনেক সহজ হয়েছে না? আমরা যা যা বলছি, যা যা পড়াইছি ক্লাসে, আল্লাহর রহমতে তো কমন আসছে সবকিছু, তাই না? আমার খুব ভালো লাগছে কিছু বিষয়, যে সাম্প্রতিক কিছু বিষয় বলছিলাম যে প্রশ্ন আসবে, কমন এসেছে আলহামদুলিল্লাহ। তারপর আপনার ওই যে আপনাদের মনে আসছে কিনা দেখেন, এই যে ক্লাসের মধ্যে বলছিলাম যে নগর রাষ্ট্র নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, 4টা নগর রাষ্ট্র নিয়ে ঘুরে ফিরে প্রশ্ন এসে থাকে। 4টা নগর রাষ্ট্র বলছিলাম, ট্রয় নগরী, পেত্রা, তারপরে পম্পেই, স্পার্টা, তাই না? আসছে না প্রশ্ন? এই নগর রাষ্ট্র নিয়ে প্রশ্ন আসলে এগুলো থেকে আসে। তারপরে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে পরীক্ষায় প্রশ্ন। যে যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে বলছি, আল্লাহর রহমতে সবগুলো থেকেই প্রশ্ন এসেছে। তো আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলো নিয়ে কথা বলবো। জি, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেক 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 সালাম দিচ্ছেন। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট বি ইউনিটের পরীক্ষা 15 তারিখ। তো বি ইউনিটে আমরা যে এবার মানবন্টনটা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখানে আমরা দেখতে পেয়েছি এরকম যে এমসিকিউ অংশ যেটা আছে, এই এমসিকিউতে জিকের জন্য মার্ক হচ্ছে 8, আবার রিটেন জিকে, এই রিটেন জিকের জন্য নাম্বার হচ্ছে 16। এই সাধারণ জ্ঞানে 24 নাম্বার, তাই না? এমসিকিউতে 8 এবং রিটেনে 16 নাম্বার। তো এই যে রিটেনে 16 নাম্বার, এমসিকিউর জন্য যে 8 নাম্বারের যে প্রস্তুতি, আপনারা এতদিন যা যা পড়াশোনা করছেন এগুলোই হয়ে যাবে ইনশাল্লাহ। যা পড়াশোনা করে আসছেন, সাধারণ জ্ঞানের লেকচার শিট যেগুলো পড়াশোনা করছেন, এগুলোই এমসিকিউ 8 হয়ে যাবে, আরো বেশি হয়ে যাবে ইনশাল্লাহ। আর সাম্প্রতিকের জন্য যে হাইলাইটস দেওয়া হয়েছে, সেই হাইলাইটস একটু পড়াশোনা করবে। আপনারা খেয়াল করছেন কিনা যে এবছর হাইলাইটস থেকেই 10টা প্রশ্ন কমন চলে আসছে হুবহু, তাই না? তো সেই হাইলাইটসটা একটু পড়াশোনা করেন। আর জানুয়ারির তথ্যগুলোর জন্য আপনি চাইলে কারেন্ট অ্যাফেয়ার্স একটু পড়াশোনা করে নিতে পারেন। আর আজকে মূলত কথা বলবো হচ্ছে রিটেন নিয়ে। রিটেনের যে 16 নাম্বার, এই রিটেনের 16 নাম্বার নিয়ে মূলত কথা বলবো ইনশাল্লাহ। রিটেন খারাপ হয়েছে, আমি কিন্তু বারবার ক্লাসে বলতাম যে আপনার রিটেন ভালো করে প্রস্তুতি নেন, ইংলিশ বাংলা প্রত্যেক দিন লেখালেখি করেন, বলতাম না ক্লাসে? যারা যারা আমার কথা শুনছেন, আশা করি তাদের ভালো হয়েছে। আমি প্রত্যেক দিন আমার যতদিন ক্লাস হয়েছে, অনলাইন বা অফলাইন যেখানেই ক্লাসে গিয়েছি, আমি বারবার বলতাম যে এমসিকিউতে কখনোই আটকাবেন না। আপনারা আটকাবেন কোথায়? রিটেনে গিয়ে আটকে যাবেন। তো এরকম অনেকেই আজকে বলতেছেন যে জিকে ভালো হয়েছে, এমসিকিউ ভালো হয়েছে, কিন্তু রিটেনে আটকে গেছেন। তো যাই হোক, আমরা যা হয়ে গেছে তো গেছে, হ্যাঁ, পাস্ট ইজ পাস্ট, অতীত কখনো আর ফিরে আসবে না। কিন্তু আমরা চাইলে আমাদের ভবিষ্যৎটাকে সুন্দর করতে পারি, সুন্দর করতে পারি। তো খেয়াল করেন, এমসিকিউ 8 নাম্বারের জন্য যেটা বললাম সেটা হচ্ছে কি, যে আমাদের যে হাইলাইটসটা পড়বেন, আর এই কারেন্ট অ্যাফেয়ার্স অথবা যে কোনো একটা সাম্প্রতিকের বই যেটা জানুয়ারি তথ্যগুলো দেওয়া আছে, এগুলো একটু পড়াশোনা করতে পারেন। তো এই রিটেন নিয়ে মূলত আজকে আমাদের এই স্পেশাল ক্লাসটা। এই রিটেন নিয়ে কিছু কথা বলবো, হ্যাঁ, রিটেন নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা, অনেক কমেন্ট করতেছেন আপনারা, দেখি কি কি জানতে যাচ্ছেন। জবির ডি ইউনিট সম্পর্কে স্যার কমন আসছে আলহামদুলিল্লাহ, আশা করি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর ডি ইউনিট জিকে ভালো হয়েছে, জিকে রিটেন রিটেন নিয়ে, হ্যাঁ, রিটেন নিয়ে টেনশনে আছেন। রিটেন নিয়ে আজকে মূলত ক্লাসটা হবে, আজকের ক্লাসটা মূলত রিটেন নিয়ে হবে। তো দেখেন, রিটেনের 16 নাম্বার, সাধারণ জ্ঞান 16 নাম্বারের রিটেন হবে, আমরা এখানে দেখাইলাম। এই 16 নাম্বারের মান বন্টনটা কিরকম হইতে পারে? 1 নাম্বারের কোশ্চেনও থাকতে পারে, 1 নাম্বারের কোশ্চেনও থাকতে পারে, 2 নাম্বার থাকতে পারে, অথবা ধরেন থাকলো হচ্ছে এরকম যে 3 নাম্বারও থাকতে পারে, 4 নাম্বারের প্রশ্ন থাকতে পারে। 4 নাম্বার হলে 4টা প্রশ্ন থাকতে পারে, 3 নাম্বার থাকতে পারে, 1 নাম্বারে থাকতে পারে, 2 নাম্বারেও থাকতে পারে, 8টা প্রশ্ন এরকম দিতে পারে, অথবা 4টা প্রশ্ন এরকম দিতে পারে। যেহেতু 16 নাম্বারের
পরীক্ষা, জিকে 16 নম্বরের পরীক্ষা। তো আজকে আমরা দেখব যে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আমরা এখানে বলবো, পাশাপাশি আগামীকালকে রিটেনের জন্য এই যে আজকে যে লেকচারটা, হ্যাঁ আজকের এই লেকচারটারই একটা পিডিএফ আকারে আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, পিডিএফ আকারে দিয়ে দিব। এখানে অনেক বিস্তারিত আছে, আমরা বিস্তারিত পড়তেছি যাতে করে আমাদের এমসিকিউর জন্য এটা উপকার হয়, রিটেন প্লাস এমসিকিউ দুইটার জন্য যাতে উপকার হয়, এই জন্য আমরা একটু বিস্তারিত দেখবো আজকের এই ক্লাসটা। এখানে আমি আবারও বলি, প্রশ্ন 2 নাম্বারের হইতে পারে, প্রশ্ন 3 নাম্বারও থাকতে পারে, 2-একটা 4 নাম্বারেরও হইতে পারে। তো এই জন্য আমরা বিস্তারিত পড়াশোনা করব, যত নাম্বারের আসুক যাতে আমরা উত্তর করতে পারি। আমরা শুরু করে আসেন, আমরা যে যে টপিকগুলো পড়াশোনা করব। প্রথমে আমরা দেখব জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে, বাংলাদেশ বিষয়াবলীর প্রথমে দেখব জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন প্রথম প্রতিষ্ঠা হয়, দেখেন খেয়াল করেন, 1863 সালের 23 ফেব্রুয়ারি আপনার ব্রহ্ম স্কুল নামে একটা স্কুল প্রতিষ্ঠা হয়েছিল। হ্যাঁ, এই ব্রহ্ম স্কুল থেকে পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উৎপত্তি। তো এরপরে দেখেন কি হলো, এই স্কুল কর্তৃপক্ষ আর্থিক সংকটের কারণে স্কুলটি চালুর একটা সমস্যার সম্মুখীন হলে তখন এই মানিকগঞ্জের বালিয়াটির জমিদার কিশোরীলাল চৌধুরী, এই কিশোরীলাল চৌধুরী সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে যখন পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ যখন বিরোধিতা করতেছিল, আমাদের এই পূর্ববঙ্গের অনেক হিন্দু এবং অনেক মুসলিম যখন বিরোধিতা করতেছিল, ঠিক সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই বালিয়াটির জমিদার কিশোরীলাল চৌধুরী। এবং তার বাবার নামে, আমরা বলেছিলাম ক্লাসে, তার বাবার নামেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের নামকরণ করা হয়েছে। তো দেখেন খেয়াল করে, এই বালিয়াটির জমিদার কিশোরীলাল চৌধুরী কাছে এর পরিচালনার দায়িত্ব অর্পণ করে। তারপর তিনি কি করেন, তার পিতার নামে, দেখেন তার পিতার নাম কি, জগন্নাথ রায় চৌধুরী, এই নাম অনুসারে এটার নামকরণ কি জগন্নাথ স্কুল নামকরণ করেন। এরপর কি হলো, 2005 সালের 20 অক্টোবর জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন 2005 এটা পাশের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। আর এই কারণে দেখেন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী দিবস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস কত তারিখ, 20 অক্টোবর। কত সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে, কত সালে, 2005 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার যাত্রা শুরু করে। তাহলে মনে রাখেন বিশ্ববিদ্যালয় দিবসটা এবং কত সালে যাত্রা শুরু করে, এগুলো এমসিকিউ তো আসতে পারে, আবার রিটেন হিসেবেও আসতে পারে। আচ্ছা, এরপরে খেয়াল করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস কত তারিখ, 20 অক্টোবর। এরপরে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন আসলে এটা আসতে পারে, 1 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে, অথবা ধরেন 2 নম্বরের প্রশ্ন হিসাবে এটা আসতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য কি? নীতিবাক্য হচ্ছে শিক্ষা, ঈমান এবং শৃঙ্খলা। শিক্ষা, ঈমান এবং শৃঙ্খলা, এটা হচ্ছে কি আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য। এরপর আবার আসতে পারে এরকম এমসিকিউতে আসতে পারে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যকে? উপাচার্যের নাম হচ্ছে এ.কে.এম. সিরাজুল ইসলাম খান। বর্তমান উপাচার্য বা সপ্তম উপাচার্য, বর্তমান উপাচার্য হচ্ছে সপ্তম উপাচার্য, ওনার নাম কি, অধ্যাপক ডক্টর রেজাউল করিম। এটা করবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনারা জেনে থাকবেন, যাদের স্বপ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আপনাদের অবশ্যই এটা জানা ফরজ একেবারে, যে নতুন ক্যাম্পাস নির্মিত হচ্ছে। কোথায় নির্মিত হচ্ছে? তেঘরিয়া, কেরানীগঞ্জ, ঢাকায় 200 একর জমির উপর। হ্যাঁ, নতুন ক্যাম্পাস নির্মিত হচ্ছে কত একর জমির উপর? 200 একর জমির উপর। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়েছি তখন আমরা পড়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান 256 একর জমির উপর প্রতিষ্ঠিত। যদি আপনাদের এমসিকিউ আকারে আসে এরকম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মিত হচ্ছে কত একর জমির উপর? 200 একর জমির উপর নির্মিত হচ্ছে। কোথায় নির্মিত হচ্ছে? এই তেঘরিয়া, কেরানীগঞ্জ, ঢাকা। তেঘরিয়া ইউনিয়ন, কেরানীগঞ্জ, ঢাকা। ঢাকা কেরানীগঞ্জে এটা নির্মিত হচ্ছে। এগুলো একেবারে বেসিক তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে। যেহেতু আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, তাহলে অবশ্যই এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করবেন। এরপরে আসেন, বুঝতে পারতেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আমার কথাগুলোকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? এই যা যা বললাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে, প্রাথমিক যে তথ্যগুলো, প্রথম প্রতিষ্ঠাকালের নাম ছিল ব্রহ্ম স্কুল, তারপর জগন্নাথ স্কুল নামকরণ করা হয়। 2005 সালের 20 অক্টোবর এসে এটা আপনার কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। আচ্ছা, এরপরে দেখেন আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা জানলাম, নতুন ক্যাম্পাস কোথায় হচ্ছে, কত একর জমির উপর হচ্ছে, এগুলো আমরা দেখলাম। আমাদের পরের টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা রিটেনে আসতে পারে, যে এলডিসিউ বাংলাদেশ, অর্থাৎ এলডিসি থেকে উত্তরণের ফলে বাংলাদেশ কি কি ধরনের সমস্যার সম্মুখীন হইতে পারে, হ্যাঁ, অথবা কি কি সুযোগ সুবিধা পাবে, অথবা এলডিসি থেকে উত্তরণের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় বাংলাদেশের করণীয় কি, এই টাইপের প্রশ্ন
3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এরকম আসতে পারে, 2 নাম্বার 3 নাম্বারের প্রশ্ন আসতে পারে। তো এখন খেয়াল করেন যে এলডিসি, প্রথমে আসলে এলডিসির পূর্ণরূপ কি? লিস্ট ডেভেলপড কান্ট্রি, যেটাকে বাংলায় বলা হয় কি স্বল্পোন্নত দেশ বলা হয়। বাংলাদেশ এলডিসি ভুক্ত হয় 1975 সালে, বাংলাদেশ এলডিসি ভুক্ত হয়। আমরা সবাই জানি যে আপনার এলডিসি থেকে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশ হওয়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করে 2018 সালের 17 মার্চ প্রথমবারের মতো এটা যোগ্যতা অর্জন করে, প্রথমবারের মতো, তাই না? প্রথমবারের মতো যোগ্যতা অর্জন করে, প্রথমবারের মতো যোগ্যতা অর্জন করে। দ্বিতীয়বার 2021 সালের 26 ফেব্রুয়ারি বাংলাদেশ দ্বিতীয়বার এবং চূড়ান্তভাবে উত্তরণের সুপারিশ লাভ করে। এরপর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বের হবে কবে? বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বের হবে 24 নভেম্বর 2026 সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এলডিসি থেকে বের হবে। মনে রাখেন, এলডিসি ভুক্ত রাষ্ট্র, এলডিসি তালিকা হয় 1971 সালে, হওয়ার পর এলডিসি ভুক্ত রাষ্ট্র হয়েছে কতটাই পর্যন্ত? এলডিসি ভুক্ত রাষ্ট্র ছিল 51টা, তার মধ্যে 8টি রাষ্ট্র বের হয়ে গেছে এখান থেকে, 8টি রাষ্ট্র বের হয়ে গেছে। সর্বশেষ আমরা দেখেছি যে সাউটুম এন্ড প্রিন্সেপে সেটা বের হয়ে গেছে এলডিসি থেকে। এরপরে আসেন, এলডিসি থেকে উত্তরণের ফলে বাংলাদেশের সুবিধা কি হবে? ধরেন এটা প্রশ্ন দিয়ে দিল রিটেন হিসেবে প্রশ্ন দিয়ে দিল। আচ্ছা, এখানে অনেকে কি বলতেছেন, এগুলো ক্লাস করেন। হ্যাঁ, এলডিসি থেকে উত্তরণের ফলে বাংলাদেশের সুবিধা কি হবে? দেখেন, সুবিধা হবে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের মর্যাদা বৃদ্ধি পাবে। মানে আমাদেরকে এখন আর ফকির দেশ, গরিব দেশ বলতে পারবে না, আমরা একটা উন্নয়নশীল দেশের মর্যাদা পাবো সারা বিশ্বের কাছে। বৈশ্বিক বাজারে বাংলাদেশের গ্রহণযোগ্যতা ও বিশ্বব্যাপী বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পাবে। এরপর অর্থনৈতিক উন্নয়নের জন্য বহুমুখী খাতের সম্ভাবনা তৈরি হবে। জাস্ট আমি অল্প কয়েকটা, যেহেতু 2-3 নাম্বারের প্রশ্ন হবে, এই 2-3টা করে এরকম এই সুবিধা এবং চ্যালেঞ্জ বা অসুবিধা এই জিনিসগুলো 3টা করে রাখছি এখানে। হ্যাঁ, যে কোনো একটা অংশ দিয়ে দিতে পারে 2-3 নাম্বারের জন্য। তো এগুলো আপনারা পিডিএফ পেয়ে যাবেন আগামীকালকে, চূড়ান্ত পিডিএফ পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর এগুলো একটু ভালো করে দেখে যান, যে কোনো মানে আসতে পারে এই বিষয়গুলো থেকে। তো দেখেন, মর্যাদা বৃদ্ধি পাবে মানে আমরা গরিব কিন্তু ফকির না, এই টাইপের হয়ে যাবো আর কি আমরা। হ্যাঁ, আমরা ফকির না, কিন্তু আমাদের কিছু একটা টাকা পয়সা আছে, আমরা উন্নয়নশীল রাষ্ট্র। এরপর বাংলাদেশের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে সারা বিশ্বের কাছে। হ্যাঁ, বিশ্বব্যাপী বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পাবে। এরপর বহুমুখী খাতের সম্ভাবনা তৈরি হবে। চ্যালেঞ্জগুলো কি দেখেন, এলডিসি থেকে উত্তরণের ফলে বাংলাদেশ কি কি সমস্যার সম্মুখীন হবে, অথবা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জগুলো কি দেখেন, ডিউটি ফ্রি বা কোটামুক্ত সুবিধা বা শুল্কমুক্ত সুবিধা এগুলো হারাবে বাংলাদেশ। হারাইলে কি হবে? বাংলাদেশের এই রপ্তানি ব্যয় বেড়ে যাবে। রপ্তানি ব্যয় বেড়ে গেলে কি হবে? রপ্তানি ব্যয়, ধরেন এখন আমি যুক্তরাষ্ট্রে বিনা শুল্কে বাণিজ্য করতে পারি। এরপর 26 সালের পর কেউ যুক্তরাষ্ট্র ধরেন আমাকে সুবিধাটা দিল না, যেই পণ্যটা যুক্তরাষ্ট্রের মানুষ আমার কাছ থেকে 2 টাকায় কিনতো বা 5 টাকায় কিনতো, তখন কিনা লাগবে 20 টাকায়। তখন কি হবে? তারা আমার কাছ থেকে পণ্য কিনবেই না, বলবে এত দামি পণ্য আমি কিনতে চাই না, এত দামি পণ্য আমি কিনবো না, আর একটু কমের মধ্যে পাইলে কিনবো। ফলে কি হবে? রপ্তানি ব্যয় বেড়ে গেলে আমাদের রপ্তানি আয় কমে যাবে, দেশ বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হবে। এরপরে বাংলাদেশ এখন বিভিন্ন সংস্থার কাছ থেকে, বিশেষ করে আইডিএ অথবা ধরেন জাইকা, এডিবি, এদের কাছ থেকে বাংলাদেশ কি পায়? স্বল্প সুদে বৈদেশিক ঋণ লাভ করে, আন্তর্জাতিক সাহায্য লাভ করে। কিন্তু এলডিসি থেকে উত্তরণের ফলে বাংলাদেশ এই স্বল্প সুদের ঋণ থেকে বঞ্চিত হবে। আন্তর্জাতিক সাহায্য, গণগণ বড় বড় যে সাহায্যগুলো এগুলো হারাবে বাংলাদেশ। ফলে বাংলাদেশ কি হবে? বাজার মূল্যে ঋণ নিতে হবে। অর্থাৎ এখন ধরেন ঋণ নিলে আমাকে 1% সুদ দিতে হয়, তখন আমার কি করতে হবে? ঋণ নিতে গেলে ধরেন আমার 10% সুদ দিতে হবে, 10% সুদ দিতে হবে। তাহলে দেখেন, ঋণের শর্তগুলো কঠোর হবে, বাজার মূল্য পণ্য কিনতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য বিশেষ তহবিল ও সুবিধা হারাবে। বাংলাদেশ গরিব, হ্যাঁ, স্বল্পোন্নত রাষ্ট্র, এই জন্য বাংলাদেশ অনেক বেশি সুবিধা লাভ করে থাকে। আপনারা জেনে থাকবেন যে এই যে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড, যেটা জলবায়ু পরিবর্তনের যে ফান্ড আছে, ওই ফান্ড থেকে 25%, বৈশ্বিক ফান্ড থেকে 25% লাভ করে হচ্ছে বাংলাদেশ। তখন কি হবে? বাংলাদেশ এই তহবিল হারাইলে কি হবে? তখন বাংলাদেশ সরকারের উপরে, হ্যাঁ, পরিবেশ সংরক্ষণের জন্য একটা বাড়তি ব্যয় বাংলাদেশ সরকার বহন করতে হবে। তাহলে এই চ্যালেঞ্জগুলো বাংলাদেশের সামনে আসতেছে 2026 সাল থেকে। 2026 সালের পর বাংলাদেশের জন্য এরকম আরো অনেকগুলো চ্যালেঞ্জ আছে, আমি জাস্ট 3-4টা চ্যালেঞ্জ এখানে দিলাম। আর সুবিধা কি হবে? সুবিধাটা কম, কিন্তু তার চেয়ে বেশি অসুবিধা হবে আমাদের এই মুহূর্তে, তাই না? তো এই জিনিসগুলো ধরতে পারছেন কি কি অসুবিধা হবে আমাদের?
বুঝতে পারছেন পরীক্ষায় আসে দিতে পারবেন না যে এলডিসি থেকে উত্তরণের ফলে বাংলাদেশের চ্যালেঞ্জ কি, বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের ফলে বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কি কি, এরকম কয়েকটা চ্যালেঞ্জ পারবেন না? পারবেন না? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে শুনেন ক্লাসটা, যেহেতু রিটেন ক্লাস এরকম হাসি ঠাট্টা হয়তো কম করব বা একটু মজা কম করব, কিন্তু মনোযোগ দিয়ে শুনেন, পরীক্ষার হলে কাজে লাগবে এই বিষয়গুলো। এখন দেখেন এই যে সুবিধাগুলো দেখলাম, এই যে বাংলাদেশের চ্যালেঞ্জগুলো দেখলাম, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে বাংলাদেশের করণীয় কি? এই সবাই দেখতেছেন ইউটিউবে যারা আছেন, একটু কোন ইউনিটে কোন বিশ্ববিদ্যালয়, আমি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, তো আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই বিষয় কেন্দ্রিক আপনি জিজ্ঞেস করতে পারেন, হ্যাঁ, কিন্তু এই জাহাঙ্গীরনগরে কি হবে, রাজশাহীতে কি হবে, এগুলো সবগুলোর জন্য আলাদা আলাদাভাবে ক্লাস হবে, হ্যাঁ, যেদিন যেই ক্লাস হবে ওই দিন এগুলো নিয়ে জিজ্ঞেস করেন প্লিজ, হ্যাঁ। আপনি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ক্লাসের মধ্যে অন্য বিশ্ববিদ্যালয়ে জিজ্ঞেস করেন, বারবার জিজ্ঞেস করেন, তাহলে আমারও মনোযোগ নষ্ট হয়, আর যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছে এদেরও মনোযোগ নষ্ট হয়। প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আপনারা ওই দিনই প্রশ্ন করবেন, যেদিন যে বিষয়ে ক্লাস হবে সেদিন সেই বিষয় নিয়ে প্রশ্ন করবেন। তো আমি বললাম কি সুবিধাগুলো দেখলাম, তারপরে চ্যালেঞ্জগুলো দেখলাম, এখন আসেন এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের করণীয় কি? বাংলাদেশের করণীয় কি দেখেন, পারবেন না এরকম করণীয় কি দেখেন? করণীয় হচ্ছে রপ্তানি খাতে পণ্য বৈচিত্র্য আনা। পণ্য এখন আমাদের রপ্তানির প্রধান খাত কি? প্রধান খাত হচ্ছে আমরা পোশাক রপ্তানি করি, এই পোশাক রপ্তানি দিয়ে আমরা বেশিরভাগ বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি, তাই না? তো এই শুধুমাত্র পোশাক কেন্দ্রিক না হয়ে অন্যান্য যেমন চামড়া, যেমন পাট, হ্যাঁ, পাট, চামড়া, আরো যে সকল বিষয়গুলো আছে এই বৈচিত্র্য আনতে হবে। এরপর বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসা বান্ধব নীতিমালা প্রণয়ন করতে হবে। এই বিদেশিরা যে বিনিয়োগ করবে, এই বিনিয়োগের গ্যারান্টি, এই বিনিয়োগের সিকিউরিটি, এই সিকিউরিটি দেওয়ার নিশ্চয়তা দিতে হবে আমাদের। এরপর বাণিজ্য চুক্তি, যাদের সাথে আমাদের বাণিজ্য চুক্তি আছে, এই বাণিজ্য চুক্তিগুলো পুনরায় আলোচনা করা এবং শ্রমশক্তির দক্ষতা উন্নয়নে, কারণ সামনের পৃথিবীটা হচ্ছে কি, মানে দক্ষ জনশক্তি, দক্ষতা ছাড়া, আইটি দক্ষতা বা দক্ষ জনশক্তি ছাড়া কেউ পৃথিবীতে টিকে থাকতে পারবে না সহজে, অনেক বেশি কঠিন হয়ে যাবে এদের জন্য। এজন্য কি করতে হবে? শ্রমশক্তির দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে। এরপর স্থানীয় শিল্প যেগুলো আছে, বড় বড় শিল্পের পাশাপাশি স্থানীয় শিল্প যেগুলো আছে এগুলোর সুরক্ষা এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আপনি চাইলে এগুলোর বাইরে যদি আপনি চান আরো কিছু অ্যাড করবেন, তাহলে অ্যাড করতে পারেন এরকম পিটিএ, প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট, পিটিএ, এবং এফটিএ, হ্যাঁ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এই পিটিএ এবং এফটিএ, বিভিন্ন দেশের সাথে পিটিএ, এফটিএ এগুলো স্বাক্ষর করতে হবে। যেমন বাংলাদেশ সম্প্রতি ভুটানের সাথে, আপনারা জেনে থাকবেন হয়তো, ভুটানের সাথে পিটিএ স্বাক্ষর করেছে, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ স্বাক্ষর করেছে। ফলে বাংলাদেশ ভুটানের বাজারে কি পাবে? শুল্ক মুক্ত রপ্তানি করার সুযোগ পাবে, ভুটানও কিছু কিছু পণ্য এরকম রপ্তানি করার সুযোগ পাবে, হ্যাঁ, সুযোগ পাবে, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো একটু দেখবেন। আচ্ছা, আচ্ছা, এরপরে দেখেন, এই এরকম জাস্ট কয়েকটা করণীয় এরকম দিতে পারেন, অথবা চাইলে আপনি আরো বাড়াইতে পারেন করণীয়, তবে এগুলো অবশ্যই দেওয়া উচিত। তাহলে আমাদের এলডিসি থেকে উত্তরণের ফলে বাংলাদেশের সুবিধা, বাংলাদেশের চ্যালেঞ্জ এবং বাংলাদেশের এই চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় কি, এগুলো আমরা দেখলাম। তাহলে একটা টপিক আমাদের শেষ হলো। আপনারা ধরতে পারছেন এই টপিকটা? আমরা সামনের দিকে আগাই তাহলে, হ্যাঁ, দুইটা টপিক শেষ হলো আমাদের। একটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় টপিকটা শেষ করলাম, আর একটা হচ্ছে এলডিসি থেকে উত্তরণের ফলে এই যে বাংলাদেশের সুবিধা, চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়, এই বিষয়গুলো আমরা একটু দেখলাম, হ্যাঁ। এরপরে আসেন আমাদের পরের টপিক যেটা আছে, পরের টপিক জুলাই বিপ্লব নিয়ে। জুলাই বিপ্লব, আপনারা এত বড় বিপ্লব করলেন, জেনজি, আপনারা জেনারেশন জুমার, হ্যাঁ, জেনারেশন জেনজি যারা, এই জুলাই বিপ্লব আপনারা করলেন, যদি প্রশ্ন করে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা কি, জুলাই বিপ্লব যে করলেন কোন আকাঙ্ক্ষায়, কোন চাওয়া থেকে আপনি জুলাই বিপ্লব করলেন, তাহলে দেখেন কেন আপনি জুলাই বিপ্লবটা করলেন। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা হচ্ছে কি, স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার উপযোগী রাষ্ট্র কাঠামো ও পরিবেশ তৈরি করা, এটা আমাদের প্রধান আকাঙ্ক্ষা। আমাদের এই যে বিপ্লবটা আপনারা করলেন, এই বিপ্লবের আকাঙ্ক্ষাটা কি? আকাঙ্ক্ষা হচ্ছে দেখেন, এই যে আমি বললাম, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলার উপযোগী রাষ্ট্র কাঠামো পরিবেশ তৈরি করা, গণতন্ত্র, আইনের শাসন, বাক স্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতা, ভোটাধিকার নিশ্চিত করা এবং ঘুষ দুর্নীতি রোধ করা, এগুলো হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা। তাহলে পারবেন না এই কয়েকটা কথা শুনেন,
শুধু হিজিবিজি না লেখা, শুধু নিজের মতো করে না লেখা যে এটার গুরুত্ব অত্যাধিক এই টাইপের না লেখা, আপনি জাস্ট শব্দগুলো দেখেন, শব্দ চয়, শব্দ পছন্দ করাটা, এই জাস্ট এই কথাগুলো যদি আপনি লিখতে পারেন, তাহলে আপনার শিক্ষক যিনি খাতা দেখবেন তিনি চিন্তা করবেন না এই ছেলের আসলে মাথায় কিছু আছে। কি ধরনের ওয়ার্ডগুলো, কিছু কিছু শব্দগুলো চয়েস করে দেখেন, স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার উপযোগী রাষ্ট্র কাঠামো পরিবেশ তৈরি করা, গণতন্ত্র, আইনের শাসন, বাক স্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতা, ভোটাধিকার নিশ্চিত করা, ঘুষ দুর্নীতি রোধ করা, এটাই হচ্ছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা। ঠিক কিনা বলেন? আমরা যে জুলাই বিপ্লব করলাম, এই জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষাটা, আমাদের মূল এটাই হচ্ছে কি, এটা আমরা চাই এরকম একটা বাংলাদেশ গড়ে তুলতে। হ্যাঁ, নতুন করে কোনো সিট দেওয়া হয়নি, এই সিটটা আমি দিব, আগামীকালকে দিব, হ্যাঁ ফাইনাল করে দিয়ে দিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য। এটা আপনারা করবেন। তাহলে দেখেন সংক্ষেপে যদি এরকম প্রশ্ন আসে, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা কি, 2 নম্বরের একটা প্রশ্ন দিল, পারবেন এই কথাগুলো লিখতে, গুছায় নিজের মতো করে এই শব্দগুলো গুছায় লিখে দিয়ে আসবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, দেখেন যদি আপনাকে জিজ্ঞেস করে জুলাই বিপ্লবের প্রত্যাশা কি, এই যে জুলাই বিপ্লবটা আপনারা করলেন, এই বিপ্লবের পর আপনারা কি ধরনের কি প্রত্যাশা করেন জুলাই বিপ্লব থেকে? দেখেন কি বলা হয়, যেহেতু কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতা স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপ নেয়, এবং যেহেতু শেখ হাসিনা সরকার ভূমিদস্যু পতন হয়, ছাত্ররা এই আন্দোলনের নেতৃত্ব ছিল, সেহেতু আমরা প্রত্যাশা করব, বা আমার প্রত্যাশা থাকবে, বা আমাদের প্রত্যাশা থাকবে কি, এক, চাকরির পরীক্ষায় নিয়োগের ক্ষেত্রে বৈষম্য থাকবে না। 2, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব কমিয়ে আনবে। 3, বেকার ভাতা চালু করবে রাষ্ট্র। এরকম কিছু লিখে দিতে পারবেন না? এবার আরো কিছু দেখেন প্রত্যাশা, আমাদের প্রত্যাশা আর কি, আমাদের প্রত্যাশা বললাম কি, যে চাকরির পরীক্ষা নিয়োগের ক্ষেত্রে বৈষম্য থাকবে না। এটা নিয়েই তো মূলত আন্দোলনটা শুরু হয়েছিল। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব কমিয়ে আনতে হবে। 3 নাম্বার, বেকার ভাতা চালু করা। 4 নম্বরে দেখেন কি দেখতে পারেন, জুলাই আগস্টে অনেক বড় প্রত্যাশা, এটা আমাদের এখন এই মুহূর্তে আমাদের অনেক বড় একটা প্রত্যাশা, অনেক বড় একটা চাওয়া কি, অনেক বড় একটা চাওয়া হচ্ছে জুলাই আগস্টে সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। তাই এটা আমাদের সবার চাওয়া না? এটা বলেন তো, এটা আমাদের সবার চাওয়া না? জুলাই আগস্টে সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের কি করতে হবে, বিচার করতে হবে। এটা আমাদের প্রত্যাশা, জুলাই বিপ্লবের একজন অংশীদার হিসেবে, একজন স্টেক হোল্ডার হিসেবে আমাদের প্রত্যাশা হচ্ছে এটা অবশ্যই করতে হবে। এরপরে দেখেন বিপ্লবের পরপর দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, তো এই আন্দোলনকারী হিসেবে, একজন বিপ্লবী হিসেবে আমাদের প্রত্যাশা কি, আমাদের প্রত্যাশা হচ্ছে সাধারণ জনতার নাগালের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনতে হবে, দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনতে হবে। এরপরে কি প্রত্যাশা দেখেন এই প্রত্যাশাগুলো দেখেন আপনি, আমি এখানে 9টা প্রত্যাশা লিখছি, খেয়াল করেন যদি এই প্রশ্নটা আসে আপনাদের, জুলাই বিপ্লবের প্রত্যাশা কি, এই সবাই একটু খেয়াল করেন, যদি প্রশ্নটা আসে জুলাই বিপ্লবের প্রত্যাশা কি, আমি 9টা প্রত্যাশা লিখছি, আপনি 2-3টা প্রত্যাশা লিখে দিতে পারবেন না? আপনার এই এভাবে যদি লিখে দিতে পারেন, আমার বিশ্বাস যে কোনো শিক্ষক খাতা দেখুক, খাতাটা দেখে উনি খুশি হয়ে যাবে না, ছেলের লেখার স্কিলটা খুব ভালো। এই জন্যে অনেক চিন্তা ভাবনা করে, অনেক বই ঘেটে ঘেটে এগুলো আমরা একসাথে করে দিয়েছি। পারবেন না এগুলো? এরপরে খেয়াল করেন, মূল্যস্ফীতি কমিয়ে আনা, হত্যাকাণ্ডের বিচার করা, তারপর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও প্রশাসন বিভাগকে আমূল সংস্কার করা, এটাও আমাদের একটা দাবি। এই পুলিশ প্রশাসন, দুর্নীতি, ঘুষ, এগুলোই কি হয়ে যাচ্ছে আপনার, মানে ছেয়ে যাচ্ছে সবকিছু, এগুলো সংস্কার করতে হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাত ঢেলে সাজাতে হবে, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে। আরেকটা প্রত্যাশা, যে প্রত্যাশা আমরা গত 15 বছর যাবৎ বঞ্চিত হচ্ছিলাম, এটা থেকে বিগত 1 যুগ যাবৎ বঞ্চিত হচ্ছিলাম, সেটা কি, মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার সমূহ ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে, প্রতিষ্ঠান সহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে যৌক্তিক সংস্কার করা, তাই না? মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া, এগুলো আমাদের প্রত্যাশা, এগুলো আমাদের প্রত্যাশা। শুনেন, আমি এখানে অনেকগুলো লিখছি, অনেকেই বলতেছেন যে খাতা ভরে যাবে, খাতা শেষ হয়ে যাবে, আমি সবগুলো লিখতে বলি নাই তো, আমি 9টা লিখে দিচ্ছি। আপনি কি 9টা মনে রাখতে পারবেন? সবগুলো রাখবেন না, পারবেন না। আপনি জাস্ট সুন্দর করে গুছিয়ে 3টা-4টা লিখে দিয়ে আসেন, স্যার খুশি হয়ে যাবে, বলবে যে না এই ছেলের লেখার মানে কোয়ালিটি খুব ভালো মানের লেখা, সে লিখতে পারে, তাই না? দেখেন আমি আবারও বলি, সবগুলো লিখতে হবে এমন কোনো নেসেসারি না, আমি জাস্ট দেখাচ্ছি কি কি। দেখেন এরপরে দেখেন আর কি আমাদের প্রত্যাশা, আর্থিক খাতগুলোকে পুনর্গঠন করে আর্থিক কেলেঙ্কারির সাথে, এই যে দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারির সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে
বিচারের আওতায় আনতে হবে। দারুণ একটা এই সবগুলো প্রত্যাশা, এই সবগুলো জিনিস আমরা চাই, তাই না? আপনাদের জেনজি, হ্যাঁ, এই সবগুলো শুনেন, আমি পিডিএফ দিয়ে দিব, আগামীকালকে পিডিএফ পাবেন, খুব সুন্দর। আপনারা বলেন তো, এই যে আমি এভাবে গোছায় লিখছি কথাগুলো, এখানে যে দেওয়া আছে এগুলো মানে খুব সুন্দর করে গোছানো আছে এই কথাগুলো, এবং এগুলো আমাদের সবার প্রাণের দাবি, আমাদের প্রত্যাশা না এগুলো। যারা ইউটিউবে ক্লাস দেখতেছেন প্লিজ অন্যদিকে কথা বলেন না, সাদিয়া কই, এ নাদিয়া কই, এগুলো জিজ্ঞেস করেন না। হ্যাঁ, আপনি দেখেন তো খুব সুন্দর করে এগুলো সাজাইছি, একটু মনোযোগ দিয়ে দেখেন ক্লাসটা। হ্যাঁ, এগুলো উল্টা পাল্টা কমেন্ট করেন, একটু দেখেন। এগুলো কিন্তু আমাদের প্রাণের দাবি, আমাদের প্রত্যাশা। আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা আমরা দেখলাম। প্রত্যাশা কি? প্রত্যাশাগুলো আমরা দেখলাম। হ্যাঁ, এবার আসেন এবার আসেন আমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে। জুলাই বিপ্লবকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা বা বাংলাদেশ 2.0, তাই না? জুলাই বিপ্লব কি বলা হচ্ছে? দ্বিতীয় স্বাধীনতা বা বাংলাদেশ 2.0 বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? যদি প্রশ্ন আসে এরকম, জুলাই বিপ্লবকে কেন দ্বিতীয় স্বাধীনতা বলা হয় বা বাংলাদেশ 2.0 বলা হয়? পারবেন না? এগুলো রিডিং পড়ে যাবেন, দেখেন গত 15 বছর শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার, হ্যাঁ, দখলদার বাহিনী, একজন স্বৈর শাসক, একজন জেনারেলের মতো আচরণ করেছিল। প্রকৃত অর্থে ছিল না কোনো বাক স্বাধীনতা। কি ছিল না? বাক স্বাধীনতা ছিল না, মত প্রকাশের সুযোগ, মিডিয়াকে নিয়ন্ত্রণের জন্য নানা কালো ধারা সংযুক্ত করে আইন প্রণয়ন করা হয়েছিল। এরপরে বিরাজনীতিকরণের জন্য শেখ হাসিনা সরকার বিরোধী রাজনৈতিক দলের উপর নেতাকর্মীদের দমন, নিপীড়ন, গুম, খুন, হত্যা চালিয়েছিল নির্বিচারে। মানবাধিকার লঙ্ঘন ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। উদার গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার অধিকার চরমভাবে খর্ব করা হয়েছিল। ভিন্ন মতের অনুসারীদের সাংবিধানিক অধিকার, যেমন সভা সমাবেশ করার অধিকার, রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার অধিকার হরণ করেছিল। শাসক গোষ্ঠী কর্তৃত্ববাদী বা ফ্যাসিস্ট আচরণের মাধ্যমে গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছিল। রাষ্ট্রের বিভাগসমূহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ, কুক্ষিগত করেছিল। নির্বাচন ব্যবস্থাকে অচল করে দিয়েছিল। 5 আগস্টের পর মানুষ একটা মানে নিজেদের মানে বাক স্বাধীনতা যেটাকে বলে, এই বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। মানুষ নিজের মানে যা ইচ্ছা তাই মতামত প্রকাশ করতে পারতেছে। হ্যাঁ, তারপরে এই জন্যই মানুষ কি করছে? নিজেদেরকে স্বাধীন মনে করতেছে। 15 বছরে এই স্বাধীন মনে করতেছে, তো স্বাধীন মনে করতেছে এবং আনন্দে স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে। আর এই কারণে এটাকে বলা হচ্ছে কি দ্বিতীয় স্বাধীনতা বলা আছে, দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে বা বাংলাদেশ 2.0 বলা হচ্ছে। এই সবগুলো আমি অনেকগুলো মানে বইয়ের ভাষা, মানে যেহেতু এটা আমার পক্ষ থেকে লেখা, আমার পক্ষ থেকে সাজানো হয়েছে, এই জন্য এমন কিছু ভাষা ব্যবহার করেছে। আপনি সবগুলো হুবহু লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। হ্যাঁ, হুবহু এরকম লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। জাস্ট পড়ে যান। কিছু কথা যদি মনে রাখতে পারেন পরীক্ষার হলে, এরকম কিছু কথা যদি লিখে আসতে পারেন, আপনাদের স্যার অনেক খুশি হবে, বলবে যে না, এই ছেলে আসলে প্রকৃতপক্ষে মেধাবী। এরপরে আসেন, যদি এরকম আসে জুলাই বিপ্লবে ছাত্র জনতার পরিচালিত কিছু কর্মসূচিগুলো কি দেখেন? বাংলা ব্লকেট কর্মসূচি, দেখেন এমসিকিউর জন্য এটা গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয় 6 জুলাই, কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয় 17 জুলাই। তারপর ব্লক রেড, যেটা পুলিশ ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে, আন্দোলনকারী শিক্ষার্থী ধরতে পুলিশ যে অভিযান পরিচালনা করে ব্লক রেড। মার্চ ফর জাস্টিস 30 জুলাই ঘোষণা করা হয়। এখানে ওয়ার্ডটা ভেঙে গেছে, এটা হবে কি রিমেম্বারিং আওয়ার হিরোস, রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচি ঘোষণা করা হয় 31 জুলাই। দ্রোহ যাত্রা শিক্ষক নাগরিক সমাজ কর্তৃক হয়। আর মার্চ টু ঢাকা কর্মসূচি পালিত হয় 5 আগস্ট, যেটাকে আমরা 36 জুলাই বলা হয়ে থাকে, তাই না? এই 36 জুলাই বলতে কোন তারিখটাকে বোঝানো হয়? এই 36 জুলাই বলতে 5 আগস্টকে আমরা বুঝে থাকি 36 জুলাই বলতে। 36 জুলাই, এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। হ্যাঁ, আচ্ছা, রিমেম্বারিং আওয়ার হিরোস, জি। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমরা কি দেখব? এটা হচ্ছে আপনাদের বৈশিষ্ট্য। এগুলা আমার কাছে যেগুলো মনে হয়েছে এগুলো এখানে দেওয়া আছে, আপনাদের বৈশিষ্ট্য এগুলো। আপনারা দেখেন তো আপনাদের এই বৈশিষ্ট্যগুলো আপনাদের মধ্যে আছে কিনা, বা আপনারা এই বৈশিষ্ট্যের অধিকারী কিনা। জেনারেশন জুমার বা জেনারেশন জেনজি এবং বাংলাদেশ, আপনাদের কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, খেয়াল করেন। জেনারেশন জেড বা জেনজি দ্বারা সাধারণত 97 থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণকারী তরুণদের বোঝাতে এটা ব্যবহৃত হয়। এই প্রজন্মের সদস্যরা ইন্টারনেট, আধুনিক প্রযুক্তির সাথে বেড়ে উঠেছে, যা তাদের চিন্তা ভাবনা, আচরণ, জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এনেছে। এটা আপনাদের বৈশিষ্ট্য।
এরপর দেখেন কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। আপনাদের বৈশিষ্ট্য কি? আপনারা ডিজিটাল নেটিভ সদস্য ছোটবেলা থেকে স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে নিজেদের পরিচিত। তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সাথে সংযুক্ত থাকতে পছন্দ করে। আপনাদের বৈশিষ্ট্য এটা, তাই না? এটা আপনাদের বৈশিষ্ট্য। এরপরে দেখেন এরপরে খেয়াল করেন আরো কিছু বৈশিষ্ট্য আপনাদের দেখি। সামাজিক সচেতনতা। আপনারা অনেক সমাজ সচেতন মানুষ দেখেন। এখানে কি দেওয়া আছে? সামাজিক সচেতনতা। এই প্রজন্ম সামাজিক ন্যায় বিচার, পরিবেশ আন্দোলন, মানবাধিকার নিয়ে সচেতন। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে আপনারা অবশ্যই সচেতন এগুলো নিয়ে। সামাজিক ন্যায় বিচার, পরিবেশ রক্ষা, মানবাধিকার নিয়ে সচেতন। হ্যাঁ, বিভিন্ন সামাজিক ইস্যুতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং তাদের মতামত প্রকাশ করতে দ্বিধাবোধ করে না, কাউকেই পাত্তা দেয় না। শেখ হাসিনার মতো একজন স্বৈরশাসককে আপনারা বিভিন্নভাবে ভুস্কি আরো কি খুব বাজে কিছু শব্দ ব্যবহার করেছেন, যেটা আগের প্রজন্মের মানুষ খুব ভয় পায়, কিন্তু আপনারা আপনাদের মতামত প্রকাশ করতে কোনো দ্বিধাবোধ করেন না, তাই না? এরপর দেখেন শিক্ষা ও ক্যারিয়ার। এই প্রজন্মের আপনাদের প্রজন্ম যারা আছে তারা কি করে? উচ্চ শিক্ষা অর্জনে আগ্রহী, ক্যারিয়ারের ক্ষেত্রে তারা সচেতন সিদ্ধান্ত নিতে চেষ্টা করে। তারপরে দেখেন নেতৃত্বের নতুন ধারণা নিয়ে আসে জেনজিরা, তাই না? বাংলাদেশে নেতৃত্বের নতুন ধারণা নিয়ে আসছে কারা? এই জেনজিরা। তারা কি চায় দেখেন, তারা কেমন নেতা চায়? জেনজি বা জেনারেশন জেড নেতাদের কাছে সৎ, কার্যকরী এবং লক্ষ্যভিত্তিক নেতৃত্ব প্রত্যাশা করে। সৎ, কার্যকরী, শুধুমাত্র মুখে বলে আওড়াবে এই ধরনের নেতৃত্ব তারা পছন্দ করে না। কার্যকরী এবং লক্ষ্যভিত্তিক নেতৃত্ব পছন্দ করে। তারা পুরনো রাজনৈতিক কৌশল এবং পদ্ধতির পরিবর্তে নতুন ধারণার নেতৃত্ব চায়। এই যে আপনাদের বৈশিষ্ট্যগুলো বললাম, এমন কি কোনোটা আছে যেগুলো আপনারা চান না? এগুলো আপনাদের বৈশিষ্ট্য না যেগুলো বলছি? এই সবাই একটু কমেন্টে জানান তো এগুলো আপনাদের বৈশিষ্ট্য কিনা। আপনারা এই যে বৈশিষ্ট্যগুলো, আপনার 4টা বৈশিষ্ট্য আপনাদেরকে বললাম, এই সবগুলো বৈশিষ্ট্য আমার বিশ্বাস জেনজি যারা আছেন সবার এই বৈশিষ্ট্যগুলো সবার মধ্যে আছে। আপনাদের নিয়ে অনেক ধরনের কথা বলে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা, বেয়াদব, এই সেই বিভিন্ন ধরনের কথা বলে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই বৈশিষ্ট্যগুলো আপনাদের মধ্যে আছে, আপনাদের মধ্যে এগুলো আছে, তাই না? আচ্ছা, এরপরে খেয়াল করেন এগুলো আপনাদের বৈশিষ্ট্য। আপনাদের সামনে চ্যালেঞ্জ, খেয়াল করেন চ্যালেঞ্জ। আপনাদের চ্যালেঞ্জ কি? জেনারেশন জুমার বা জেনজিদের চ্যালেঞ্জ কি? আপনারা সবাই একটু পড়েন তো এক নজরে আপনাদের চ্যালেঞ্জ গুলা কি। জেনারেশন জুমার বা জেনজি যারা আছেন আপনাদের চ্যালেঞ্জ কি দেখেন। আপনাদের সামনে চ্যালেঞ্জ কি? আপনারা তো আপনাদের বৈশিষ্ট্যগুলো জানেন। আপনাদের চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ রয়েছে যেমন দেখেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, মানসিক স্বাস্থ্য সমস্যা, এটা খুব বেশি সমস্যা হচ্ছে। হ্যাঁ, ধরেন ফ্রেন্ডের সাথে বা বন্ধুর সাথে কথা কাটাকাটি হয়েছে, বা ধরেন মনোমালিন্য হয়েছে, দেখা গেছে যে আত্মহত্যার দিকে চলে যা, অথবা ধরেন সুইসাইডাল অ্যাটেম্পট বা এরকম বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভুগে। সামাজিক চাপ, অনেক ধরনের চাপ তাদের ফেস করতে হয়, তাদেরকে ফেস করতে হয়, তাই না? ফেস করতে হবে সামনে, আরো ফেস করতে হবে সামনে। তবে সুযোগও রয়েছে আপনাদের সামনে। দেখেন আপনাদের চ্যালেঞ্জ গুলা কি? কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, এটা আপনার একটা বড় চ্যালেঞ্জ। মানসিক স্বাস্থ্য সমস্যা, অনেক বড় একটা সমস্যা, এটা আপনাদের জন্য চ্যালেঞ্জ। এরপরে সামাজিক চাপ, সমাজের অনেক চাপ আছে, বিশেষ করে ছেলে মেয়ে উভয়ই। ধরেন একটা পর্যায়ে গিয়ে আশেপাশের লোকজন বলা শুরু করে যে যে অমুকের ছেলে তোমার চেয়ে কম পড়াশোনা করে এসএসসি দাখিল অথবা এসএসসি পাস করে ইতালি চলে গেছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছো, তুমি এত পড়াশোনা করে কি করবো পড়াশোনা করে? মেয়েদের বিশেষ করে ইন্টার পাস করার পরে অমুকের মেয়ের বিয়ে হয়ে গেছে, আশেপাশের এর বিয়ে হয়ে গেছে, ওর বিয়ে হয়ে গেছে, এত পড়ালেখা কি হবে, বিয়ে দিয়ে দাও। এই ধরনের অনেক ধরনের চাপ আপনাদের ফেস করতে হয়। হ্যাঁ, পাশের বাসার আন্টি যেটা আপনারা বলে থাকেন আর কি। হ্যাঁ, তো খেয়াল করেন এই চ্যালেঞ্জ গুলো আপনাদের আছে সামনে। হ্যাঁ, এখন আসেন আপনাদের সুযোগ কি? সুযোগ হচ্ছে ডিজিটাল যুগের কারণে তাদের কাছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে শেখা এবং কাজ করার সুযোগ রয়েছে। এটা আপনাদের সুযোগ আছে একটা। হ্যাঁ, এই যে দেখেন অনেকেই প্লিজ আপনারা অযথা কমেন্ট করেন না, যেগুলো আমি যদি কোনোটা ভুল বলি আমাকে একটু ধরাই দিয়েন যে স্যার এটা আমাদের বৈশিষ্ট্য না, বা আমরা মনে করি না এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, এরকম বলে দিবেন আমাকে। হ্যাঁ, কিন্তু আমার কাছে যেগুলো মনে হয়েছে আপনাদের জন্য এই সমস্যাগুলো রয়েছে এবং সুযোগ কি আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করলাম। ওকে, আচ্ছা, এরপরে আসলে আমরা সামনের দিকে যাই। ভবিষ্যতে কি হবে?
দেখেন আপনাদের ভবিষ্যতে কি হবে, আপনারা কি করবেন ভবিষ্যতে। বলা হচ্ছে জেনারেশন জেড বা জেন জি বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তুলবে। তাদের সৃজনশীলতা, উদ্যোক্তা মনস্কতা, ডিজিটাল দক্ষতা দেশকে আরো উন্নত করতে সাহায্য করবে। এটা আমার বিশ্বাস। আপনাদের যে সৃজনশীলতা, উদ্যোক্তা হওয়ার যে মানসিকতা, দক্ষতা, ডিজিটাল দক্ষতা বা আইটি কেন্দ্রিক দক্ষতা, এটা কি করবে, দেশকে আরো উন্নত করতে সাহায্য করবে। এবং তাদের সম্পূর্ণ সম্ভাবনা বিকাশের জন্য সরকার কি করতে হবে দেখেন, এটা তো আপনাদের কি করতে হবে দেখেন, আপনাদের এই উদ্যোক্তা মনস্কতা, সৃজনশীলতা এগুলো কাজে লাগানোর জন্য কি করতে হবে, সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থাকে একযোগে কাজ করতে হবে। আপনাদেরকে নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, সিরিয়াস এই ফালতু কমেন্ট বা ফালতু এই জিনিসগুলো করেন না। হ্যাঁ, একটা সময় যেমন কান্না করা লাগবে। হ্যাঁ, আপনার বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করতেছে, আপনার তাকায় থাকে আফসোস করা লাগবে, হায় রে আমারও তো এই অবস্থানে থাকার কথা ছিল, কিন্তু তারা যখন পড়াশোনা করছে আমি তখন আজেরা কাজ করছি। হ্যাঁ, এই ফালতু কাজ করেন না, একটু মনোযোগ দিয়ে দেখেন, কাজে লাগবে আমার এই কথাগুলো কাজে লাগবে, দেখেন। এবার আসেন বাংলাদেশের কিছু প্রশ্ন আসতে পারে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। প্রথমে আসেন বদ্বীপ কি। বদ্বীপ হচ্ছে নদীর মোহনায় স্রোতের গতিবেগ হ্রাসের ফলে নদীবাহিত নদীর যে বালি, কাদা, নুড়ি, পলি, কাকর প্রভৃতি স্তরে স্তরে জমা হয়ে যে ত্রিকোণাকৃতির ভূমিরূপ গঠন করে তাকে বদ্বীপ বলা হয়। আর বদ্বীপ দেখতে কিরকম, এই যে দেখেন, বলা হচ্ছে গ্রিক ত্রিকোণাকৃতির অক্ষর ডেল্টা, এই ডেল্টার নামে এটার নামকরণ করা হয়েছে। বদ্বীপের আকারটা এরকম হয়ে থাকে। হ্যাঁ, তো বদ্বীপ বা ডেল্টা মানে হচ্ছে কি, মানে এই যে বেঙ্গল ডেল্টা, বাংলা বদ্বীপ বলা হয়ে থাকে। বদ্বীপ ডেল্টা আকৃতির হয়ে থাকে, এরকম ডেল্টা আকৃতির হয়ে থাকে। তো এখানে বদ্বীপের সংজ্ঞাটা দেওয়া আছে। যদি কঠিন লাগে আপনাদের কাছে এই সংজ্ঞাটা, যদি কঠিন লাগে তাহলে এভাবে বলতে পারেন, পাহাড় থেকে সৃষ্ট কোন নদীর পলি জমে যে ভূখণ্ডের সৃষ্টি হয় তাকে বলা হয় বদ্বীপ বলা হয়। তো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে কি, বাংলাদেশ। আর প্রশ্ন আসতে পারে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপের নাম কি। খেয়াল করেন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে কি, সুন্দরবন। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপের নাম কি, সুন্দরবন। আমরা সবাই জানি এই সুন্দরবন হচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। হ্যাঁ, এই বনভূমি কোন কোন জেলা জুড়ে অবস্থিত, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা এবং পটুয়াখালী জেলা জুড়ে অবস্থিত। 5টা জেলায় আছে। এই 5টি জেলা জুড়ে অবস্থিত হচ্ছে কি আপনার এই সুন্দরবন। এরপরে দেখেন সুন্দরবনের মোট আয়তন কত, 10,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ অংশে আছে কত, বাংলাদেশ অংশে 6,017 বর্গ কিলোমিটার, যা মোট আয়তনের 61%। আর বাদ বাকিটা আছে কার, বাদ বাকিটা হচ্ছে ভারতের। বাদ বাকিটা কার, বাদ বাকিটা হচ্ছে ভারতের। আমরা সবাই জানি এই সামনে আপনাদের পরীক্ষার আগের দিন কি দিবস, 15 তারিখে আপনাদের পরীক্ষা। 14 তারিখ কি দিবস বলেন তো, 14ই ফেব্রুয়ারি। কি দিবস, 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি কি দিবস, 14 ফেব্রুয়ারি হচ্ছে সুন্দরবন দিবস। এই ভালোবাসা দিবস এগুলো বাদ দেন। হ্যাঁ, এখন আমাদের ভালোবাসা দিবস পালন করার বহু সময় পাবো সামনে। আপাতত মনে রাখেন 14 ফেব্রুয়ারি কি দিবস, সুন্দরবন দিবস। 14 ফেব্রুয়ারি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন সুন্দরবন নিয়ে আর কি পড়বেন। সুন্দরবনের বৈশিষ্ট্য। হ্যাঁ, সুন্দরবনের বৈশিষ্ট্য দেখেন, বলা হচ্ছে দেখেন বৈশিষ্ট্যগুলো কি, সুন্দরী বৃক্ষের আধিক্যের কারণে এর নামকরণ করা হয়েছে কি, সুন্দরবন। এই দ্বীপের আরেক নাম হচ্ছে কি, বাদাবন। বৈশিষ্ট্যগুলো খেয়াল করেন, সুন্দরী বৃক্ষের আধিক্যের কারণে এর নামকরণ করা হয়েছে সুন্দরবন। এর অপর নাম কি, বাদাবন। এর আরেক নাম হচ্ছে বাদাবন। খেয়াল করেন, এগুলো এমসিকিউ রিটেন দুই জায়গায় কাজে লাগবে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হচ্ছে কি, সুন্দরবন। এবার খেয়াল করেন আরেকটা বৈশিষ্ট্য, জোয়ারের সময় প্লাবিত হয় এবং ভাটার সময় শুকিয়ে যায় বলে একে বলা হয় টাইডাল বন বা স্রোতজ বন বলা হয়। অসংখ্য ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত বাংলাদেশের একক বৃহত্তম বনভূমি হচ্ছে কি, সুন্দরবন। সুন্দরবনের প্রধান বৃক্ষ কি, সুন্দরবনের প্রধান বৃক্ষ সুন্দরী, গরান, গেওয়া, দুন্দল, পশুর ইত্যাদি। এরপর প্রাণীকুলের মধ্যে আছে কি, প্রাণীকুলের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ, চিত্রা হরিণ, তারপরে বানর, কুমির ইত্যাদি সুন্দরবনে পাওয়া যায়। বৈশিষ্ট্যগুলো পারবেন না? আচ্ছা,
এরপরে আসেন সুন্দরবনের বৈশিষ্ট্যগুলো দেখার পর আমরা দেখবো কি সুন্দরবনের গুরুত্ব। এটা খুবই মানে দেখেন, এটা প্রশ্ন আসতে পারে এরকম, সুন্দরবনের অবস্থান, অথবা ধরেন সুন্দরবনের বৈশিষ্ট্য, অথবা সুন্দরবনের বাংলাদেশের প্রেক্ষাপটে সুন্দরবনের গুরুত্ব বর্ণনা করো, বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্ব বর্ণনা করে, এরকম আসতে পারে। বা বাংলাদেশের অর্থনীতিতে সুন্দরবনের গুরুত্ব বর্ণনা করো। খেয়াল করেন, দেশের অর্থনীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুন্দরবনের অবদান প্রতি বছর প্রায় কত 5,500 কোটি টাকা। তবে পরিবেশের উপর সুন্দরবনের মতো শ্বাসমূলীয় বন বা ম্যানগ্রোভ ফরেস্টের অবদান প্রকৃত আর্থিক মূল্য বের করা সম্ভব না। পর্যটনের মাধ্যমে প্রতি বছর আয় হয় কত 414 কোটি টাকা। সাইক্লোন বা ঘূর্ণিঝড় প্রতিরোধ রক্ষার মাধ্যমে কত কোটি টাকা আমাদের করে, মানে সুন্দরবন আমাদের কি করে, মানে মানে আমাদের রক্ষা করে, অর্থাৎ আমাদের কি করে, এই যে খরচ বাঁচিয়ে দেয় কত 3,881 কোটি টাকা। এরপর সম্পদের উপর যে স্থানীয়দের নির্ভরশীলতা, জাতীয় অর্থনীতির মূল্য হচ্ছে কত 1,161 কোটি টাকার অবদান রাখে সুন্দরবন। এত বিশাল অবদান রাখে আমাদের অর্থনীতিতে সুন্দরবন। এছাড়াও আরো কি অবদান আছে দেখেন, আমি বিস্তারিত লিখছি, আমি আবারও বলি, খেয়াল করেন, আমি বিস্তারিত লিখছি কেন, আপনারা পড়ার পরে যদি অল্প লিখতাম মনে থাকতো কম, বেশি করে কয়েকবার করে দেখে যান, দেখে গেলে কি হবে, পরীক্ষা হলে কিছু লিখে আসতে পারবেন। এবার খেয়াল করেন সুন্দরবনের আরো কিছু গুরুত্ব দেখেন। দেখেন সুন্দরবন কি করে, বঙ্গোপসাগরের সৃষ্ট সাইক্লোন থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে প্রাকৃতিক সুরক্ষা দিচ্ছে কে, সুন্দরবন। পর্যটন দেখেন, সুন্দরবনের অপার সম্ভাবনার স্থান হচ্ছে কি, সুন্দরবন পর্যটন শিল্পের অপার সম্ভাবনার স্থান, দেশি বিদেশি পর্যটককে আকর্ষণ করে এই সুন্দরবন থেকে মানুষ ঘর বাড়ি আসবাবপত্র নির্মাণের জন্য কাঠ, বাঁশ, বেত ইত্যাদি বনভূমি থেকে সংগ্রহ করে থাকে। হ্যাঁ, এইগুলো জাস্ট গুরুত্বগুলো দেখবেন। অসংখ্য ছোট বড় নদী, খাল এগুলো রয়েছে, প্রাকৃতিকভাবে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। এসব মৎস্য আহরণ করে উপকূলীয় জেলে সম্প্রদায়ের জীবিকা নির্বাহ করে। বনের ভিতর বিভিন্ন প্রাণীর চামড়া, দাঁত, শিং, পশম এবং কিছু জীবন্ত বন্য জন্তু রপ্তানি করে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। এগুলো হচ্ছে কি বাংলাদেশের বাংলাদেশের অর্থনীতিতে সুন্দরবনের গুরুত্ব, বাংলাদেশের অর্থনীতিতে সুন্দরবনের গুরুত্বগুলো। তো খেয়াল করেন, দু একবার করে রিডিং পড়ে যান। কালকে তো পিডিএফ পাবেন, পাওয়ার পর 11, 12, 13, 14 4-5 দিন সময় পাইতেছেন, এগুলো একটু দেখে যান ভালো করে। হ্যাঁ, আপনি একবার কিছু যদি না দেখেন তাহলে তো সমস্যা, সবগুলো একটু দু একবার করে রিডিং পড়ে যান, নজর দিয়ে এক নজরে পড়াশোনা করে যান, কিছু তো লিখে আসতে পারবেন, তাই না, কিছু লিখে আসতে পারবেন। আগামীকালকে পিডিএফটা পাবেন ইনশাল্লাহ। এরপরে আসেন সুন্দরবনের পর প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, আবার খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে জুলাই বিপ্লবের পরে সেন্ট মার্টিন নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। আমাদের ফেসিস্ট আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ সরকারের যারা ছিল, বা আওয়ামী লীগ ছাত্রলীগের যারা আছে, তারা মানে ফেসবুকে প্রচুর প্রচারণা চালাইছে, সেন্ট মার্টিন নাকি মানে আমেরিকাকে দিয়ে দিচ্ছে, এই করতেছে এরকম বিভিন্ন ধরনের প্রচারণা চালাইছে। তো এখন আসলে এই সেন্ট মার্টিন নিয়ে একটু পড়াশোনা করবো। আমরা সবাই জানি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে কি, সেন্ট মার্টিন। সাধারণত প্রবাল সঞ্চিত হয়ে গড়ে ওঠা দ্বীপকে বলা হয় কি, প্রবাল দ্বীপ বলা হয়। তো বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে এরকম প্রবাল পাথর পাওয়া যায়, তাই সেন্ট মার্টিনকে কি বলা হয় কি, প্রবাল দ্বীপ বলা হয়ে থাকে। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয় নাম হচ্ছে কি, নারিকেল জিঞ্জিরা বা নারিকেল বাগানও বলা হয়ে থাকে। এর আরেক নাম কি, দারুচিনি দ্বীপ। খেয়াল করেন কি কি বৈশিষ্ট্য বললাম, প্রবাল দ্বীপ বলা হয় কেন, প্রবাল সঞ্চিত হয়ে গড়ে ওঠা দ্বীপকে বলা হয় প্রবাল দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপে এরকম প্রবাল পাথর পাওয়া যায়, তাই তাকে প্রবাল দ্বীপ বলা হয়ে থাকে। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে একে নারিকেল জিঞ্জিরা বলা হয়, দারুচিনি দ্বীপ বলা হয়। এর অবস্থান কোথায়, বঙ্গোপসাগরের উত্তর পূর্ব প্রান্তে, বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূল থেকে 14 কিলোমিটার দক্ষিণে দ্বীপটির অবস্থান। আয়তন কত, 8 বর্গ কিলোমিটার আয়তন। দ্বীপটি সমুদ্র সমতল ও সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতা 3.6 মিটার। এগুলো জাস্ট এমসিকিউ হিসাবে আসতে পারে, তারপরেও বৈশিষ্ট্যগুলো একটু দেখে রাখেন সেন্ট মার্টিন দ্বীপের। এই সেন্ট মার্টিনের তথ্যগুলো এগুলো পড়াশোনা করে যাবেন। এরপরে খেয়াল করেন সেন্ট মার্টিন দ্বীপের গুরুত্ব, বাংলাদেশের অর্থনীতিতে সেন্ট মার্টিন দ্বীপের গুরুত্বগুলো দেখেন। গুরুত্বগুলো কি দেখেন, ভূমিক্ষয় রোধ করে সেন্ট মার্টিন দ্বীপ। কেন ভূমিক্ষয় রোধ করে, দেখেন উপকূলীয় ভাঙ্গন প্রক্রিয়া প্রতিরোধ করার মাধ্যমে প্রবাল দ্বীপ উপকূলীয় ভাঙ্গন, এই যে উপকূলীয় ঢেউগুলো যখন আসে, এই প্রবাল হচ্ছে ধরনের মানে জীবাশ্ম, এক ধরনের পাথরের মতো এক ধরনের জীবাশ্ম। এগুলো কি করে, মানে এক জায়গায় দীর্ঘদিন পর্যন্ত এক জায়গায় তারা
বসে মানে এক জায়গায় তারা নীরব হয়ে অবস্থান করে। এরপর এটার উপর আস্তে আস্তে আরো প্রবাল এসে বসে, মানে এক ধরনের জীবাশ্ম আর কি, এক ধরনের জীবাশ্ম হচ্ছে এই প্রবাল। এই বসতে 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 আস্তে আস্তে এরকম বিশাল বড় বিশাল অংশে এটা রূপান্তর লাভ করে। তো খেয়াল করেন ভূমিক্ষয় রোধ করে হচ্ছে কি প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বাংলাদেশের ভূমিক্ষয় রোধ করতেছে। এরপর সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য মানুষের খাদ্য শস্য, হাঁস মুরগি মাছের খাদ্য তৈরিতে সাহায্য করে, জীববৈচিত্র্য যেগুলো আছে এগুলো। এরপরে খেয়াল করেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, সামুদ্রিক শৈবাল মানে আপনি অবাক হবেন যে আপনি একটা খাসি, এই যে খাসি, পুরো একটা আস্ত খাসি আপনি জবাই করে খাইলে যে পরিমাণ শক্তি বা এনার্জি পাবেন, 1 কেজি প্রবাল বা হাফ কেজি প্রবাল খাইলে, শৈবাল খাইলে এর চেয়ে বেশি শক্তি আপনি এনার্জি আপনি পাবেন। কিন্তু বাংলাদেশের মানুষ শৈবাল খায় না। আপনি জানেন বাংলাদেশের শৈবাল মানে তো বুঝেন শেওলা যেগুলো আছে, সামুদ্রিক শেওলা, পুকুরের উপর যে শেওলাগুলো আছে, এই শেওলাগুলোতে এত পরিমাণ আয়োডিন, এত পরিমাণ এনার্জি আছে, এত পরিমাণ প্রোটিন আছে। কিন্তু বাংলাদেশে এই মানে কি করে না, বাংলাদেশের মানুষ এই শৈবাল খায় না, অথচ অন্যান্য দেশে শৈবাল মানে প্রতিনিয়ত খায় মানুষ। বলা হচ্ছে সামুদ্রিক শৈবাল কি করে দেখেন পানির দূষণের মাত্রা এবং পানির তাপমাত্রা কমাতে সাহায্য করে। এই যে সামুদ্রিক শৈবাল যেগুলো সেন্ট মার্টিনের যে শৈবালগুলো আছে, ফলে ঘূর্ণিঝড়, সাইক্লোন, জলোচ্ছ্বাস, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ইত্যাদির প্রভাব থেকে অনেকটা মুক্তি দেয় বাংলাদেশকে এই সেন্ট মার্টিন। এরপরে আসলে আর কি গুরুত্ব আছে, পর্যটন। বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা হিসেবে গড়ে উঠছে এটা। প্রতি বছর 10 থেকে 15 লক্ষ পর্যটক এখানে আগমন করে, ফলে পর্যটন শিল্প বিকাশের একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেখানে। সেখানে শৈবাল চাষ করা হয়, ওষুধ, এই শৈবাল থেকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ওষুধ কি করা হয় আপনার তৈরি করা হয়ে থাকে। এখানে দেখেন একটা জিনিস বলা আছে, শৈবালে দুধের চেয়েও 10 গুণ বেশি ক্যালসিয়াম আছে। দুধের চেয়েও 10 গুণ বেশি ক্যালসিয়াম কিসে, এই শৈবালে থাকে। অথচ আমাদের দেশের মানুষ শৈবাল খায় না, তাই না? শৈবাল খায় না, ঘৃণা করে, আর দেখতেই পারে না শৈবাল খাবে, শেওলা খাবে, চিন্তা করতে পারে না বাংলাদেশের মানুষ। বৈদেশিক মুদ্রায় দেখেন এখানে বৈদেশিক মুদ্রা আয় কিভাবে হয়। সেন্ট মার্টিন দ্বীপ এক ধরনের সি উইডস বা এক ধরনের সামুদ্রিক শৈবাল প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলো রপ্তানি করে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। এটা ইংলিশ অক্ষর একটা সি উইডস নাম, এটা সি উইডস এক ধরনের এলগি নামে এক ধরনের শৈবাল প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলো বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ। তারপরে দেখেন মৎস্য সম্পদ, স্বাভাবিক এগুলো আমরা কম বেশি সবাই জানি। মৎস্য সম্পদ, খনিজ সম্পদ, কর্মসংস্থান তৈরিতে এটা ভূমিকা রাখে সেন্ট মার্টিন দ্বীপ। হ্যাঁ, বিস্তারিত দেওয়া আছে, আপনি 2-1 করে রিডিং পড়ে যান, কয়েকটা কথা লিখে আসতে পারেন সুন্দর করে গুছিয়ে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন সমুদ্র অর্থনীতি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে এই সমুদ্র অর্থনীতি ও বাংলাদেশ। সমুদ্র অর্থনীতি বাংলাদেশের অবস্থান। এখানে সমুদ্র অর্থনীতি একটা সংজ্ঞা দেওয়া আছে, যদি সম্ভব হয় ইংলিশে মনে রাখতে পারেন অথবা বাংলাটাও মনে রাখতে পারেন। সমুদ্র অর্থনীতি ব্লু ইকোনমি কি? ব্লু ইকোনমি ইজ দ্য সাস্টেইনেবল ইউজ অফ ওশানিক রিসোর্স টু মিট দ্য ইনক্রিজিং ডিমান্ড অফ দ্য ইনক্রিজড population without harming the interest of the future generation and preserving the health of ocean ecosystem। অর্থাৎ বাংলা অর্থটা লিখতে পারেন সরাসরি, যদি ইংলিশটা মনে রাখতে না পারেন। হ্যাঁ, ব্লু ইকোনমি অথবা সমুদ্র অর্থনীতির ইংলিশটা যদি মনে রাখতে না পারেন, তাহলে বাংলাটা আপনি দিয়ে আসতে পারেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থের ক্ষতি না করে ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারই হচ্ছে কি সমুদ্র অর্থনীতির মূল কথা। এই সমুদ্র অর্থনীতির জনক বলা হয় কাকে? এই গুন্টার পাউলিকে বলা হয় সমুদ্র অর্থনীতির জনক। গুন্টার পাউলি একটা গ্রন্থ লিখেছিলেন, দ্য ব্লু ইকোনমি, 10 years, 100 innovations and 1000 million jobs। এই বইটিতে সর্বপ্রথম ব্লু ইকোনমি সম্পর্কে ধারণা দিয়েছেন। এক কথায় একেবারে সিম্পল কথায়, ধরেন একবার কিছুই আপনি জানেন না সমুদ্র অর্থনীতি সম্পর্কে, কি লিখে আসবেন তাহলে? দেখেন সমুদ্রের জলরাশি, এইটুকু লিখে আসতে পারেন। সমুদ্রের জলরাশি, সমুদ্রের সম্পদ, সমুদ্রকে ঘিরে গড়ে ওঠা অর্থনীতিকে বলা হয় কি ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি। তাহলে আপনি ইংলিশটা মনে রাখতে না পারলে অবশ্যই বাংলাটা এভাবে জাস্ট সমুদ্রকে কেন্দ্র করে, সমুদ্রকে ঘিরে সমুদ্র সম্পদকে নিয়ে যে অর্থনীতি, তাকে বলা হয় ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি। পারবেন না মনে রাখতে এই জিনিসটা? ইংলিশটা আপনি যদি মুখস্থ রাখতে পারেন, ইংলিশটা খুবই ভালো।
ইংলিশটা মুখস্থ রাখতে বলে শুধু আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয় না, ভবিষ্যতে যে কোনো চাকরি বাকরির পরীক্ষা, কারণ এটা একটা থ্রাইভিং সেক্টর, বাংলাদেশের জন্য একটা থ্রাইভিং সেক্টর, বাংলাদেশের জন্য একটা মানে মানে বর্ধনশীল একটা অর্থনৈতিক সেক্টর। এটা সারা জীবন আপনার কাজে লাগবে এই জিনিসটা। সুনীল অর্থনীতি, সমুদ্র অর্থনীতি একই জিনিস। হ্যাঁ, সুনীল অর্থনীতি এবং সমুদ্র অর্থনীতি একই জিনিস। এরপরে আসেন, যদি প্রশ্ন আসে সমুদ্র অর্থনীতি কয়েকটি খাতের নাম লিখুন। সমুদ্র অর্থনীতি কি কি, মানে সমুদ্র কেন্দ্রিক যে অর্থনৈতিক ব্যবস্থা, যেমন সমুদ্র থেকে আমরা খনিজ সম্পদ আহরণ করি, মৎস্য সম্পদ আহরণ করা, সমুদ্র পরিবহন, জাহাজ নির্মাণ, জাহাজ ভাঙ্গা শিল্প, তারপর বন্দর ভাড়া বাবদ ট্যাক্স, পর্যটন শিল্প, তারপর লবণ তৈরি, ওষুধের উপকরণ তৈরি, অক্সিজেনের উৎস, নবায়নযোগ্য জ্বালানির উৎস, এই সবগুলোই হচ্ছে কি এই সমুদ্র অর্থনীতির একটা খাত, সমুদ্র অর্থনীতির খাত। এখানে অনেকগুলো খাত লেখা আছে, আপনি চাইলে কম বেশি আরো বাড়াইতে পারেন, আরো কমাইতে পারেন। যেমন ধরেন এখানে একটু খেয়াল করেন সবাই, জাহাজ নির্মাণ এবং জাহাজ ভাঙ্গা শিল্প, এই যে জাহাজ ভাঙ্গা শিল্প পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। জাহাজ ভাঙ্গা শিল্পে এমসিকিউ হিসেবে আসতে পারে, জাহাজ ভাঙ্গা শিল্পে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? বিশ্বে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের অবস্থান কততম বলেন তো? এই সবাই একটু কমেন্টে জানান তো বাংলাদেশের অবস্থান কত? জাহাজ ভাঙ্গা শিল্পে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? নাফিসা ভেরি গুড, আপনারটা হয়েছে, কংগ্রেচুলেশন। হাফসা আপনারটাও হয়েছে, কংগ্রেচুলেশন। শাহিন কংগ্রেচুলেশন, আপনারটা হয়েছে। এদিকে নাজমুস সাকিব হয়েছে, সুপার কার্স জি আপনারটা হয়েছে, কি নূর ইসলাম জি জি সবারটা হচ্ছে, সবারটা হচ্ছে। প্রথম আবির আপনি হাসতে হাসতে প্রথম বলেছেন, হাসতে হাসতে কেঁদে ফেলছেন। হ্যাঁ, মানে হয়তো প্রশ্নটা অনেক বেশি সহজ লাগছে আপনার কাছে। জি, জাহাজ ভাঙ্গা শিল্পে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম, তাই না? প্রথম, এই জিনিসগুলো আমরা সবাই জানি। এরপরে দেখেন জাহাজ নির্মাণ, বাংলাদেশ সাম্প্রতিককালে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের অন্যতম একটা খাত হয়ে গেছে জাহাজ নির্মাণ, তাই না? বাংলাদেশ জাহাজ রপ্তানি করে, জাহাজ রপ্তানি কোথায় রপ্তানি করেছে জাহাজ? বাংলাদেশ প্রথম জাহাজ রপ্তানি করে ডেনমার্কে, তাই না? ডেনমার্কে প্রথম জাহাজ রপ্তানি করে, ডেনমার্কের জাহাজ রপ্তানি করে স্টেলা মেরিস, স্টেলা মেরিস নামক একটা জাহাজ রপ্তানি করে বাংলাদেশ এই ডেনমার্কে রপ্তানি করে, তাই না? এগুলো আমরা পড়াশোনা করেছি। তাহলে দেখেন এই সমুদ্র অর্থনীতির ক্ষেত্রসমূহ একটু দেখবেন। তারপরে আসেন বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের সমুদ্র অর্থনীতি বাংলাদেশের অবস্থান, অথবা বাংলাদেশ সরকারের বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের যে কি বাংলাদেশ সরকারের যে পদক্ষেপ, এই পদক্ষেপগুলো নিয়ে একটু দেখবেন। বাংলাদেশের অবস্থান যদি আসে যে সমুদ্র অর্থনীতি কি, ধরেন এই ধরনের একটা প্রশ্ন আসলো 3 নাম্বার বা 4 নাম্বারের, সমুদ্র অর্থনীতি কি, সমুদ্র অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান বর্ণনা করুন। সমুদ্র অর্থনীতি কি, সমুদ্র অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান বর্ণনা করুন। তাহলে দেখেন সমুদ্র অর্থনীতি কি দেখলাম, কয়েকটা খাত দেখলাম, আর এখানে দেওয়া আছে কি বাংলাদেশের অবস্থান। দেখেন বঙ্গোপসাগরের অবস্থান বাংলাদেশের সমুদ্র অর্থনৈতিক বিকাশের অপার সম্ভাবনা সৃষ্টি করেছে। এই লক্ষ্যে বাংলাদেশ সরকার 26 ধরনের কার্যক্রম গ্রহণ করেছে। তার মানে সমুদ্র অর্থনীতি বিকাশের জন্য বাংলাদেশ কয় ধরনের কার্যক্রম গ্রহণ করেছে? 26 ধরনের কার্যক্রম গ্রহণ করেছে। এরপর দেখেন বাংলাদেশ সরকার আরো কি করেছে। বাংলাদেশ সরকার এই পায়রা সমুদ্র বন্দর চালু করেছে, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ চলমান রয়েছে, বঙ্গোপসাগরের মৎস্য সম্পদের পরিমাণ নির্ণয়, খনিজ সম্পদ অনুসন্ধান, নৌ চলাচলের সুযোগ ইত্যাদি অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই করতে 19টি মন্ত্রণালয় একত্রে কাজ করছে বাংলাদেশের। এরপর সমুদ্র গবেষণা ত্বরান্বিত করতে বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউশন আইন 2015 পাস হয়েছে। তারপর কক্সবাজারের রামুতে জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট নির্মিত হচ্ছে। এই কাজগুলো বাংলাদেশ কেন করছে, সরকার কেন করতেছে? এই সমুদ্র অর্থনীতির যথাযথ ব্যবহারের জন্য, যথাযথ সমুদ্র থেকে বাংলাদেশের পর্যাপ্ত সম্পদ আহরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের বাংলাদেশের এই অবস্থানগুলো আছে। আরো অনেক অবস্থান থাকতে পারে, তবে এগুলো অবশ্যই পরীক্ষায় লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, সরকার 26 ধরনের কার্যক্রম গ্রহণ করেছে, পায়রা সমুদ্র বন্দর, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ চলমান আছে। হ্যাঁ, 19টি মন্ত্রণালয় একত্রে কাজ করতেছে, ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউশন আইন 2015 পাস হয়েছে। এগুলো বাংলাদেশের অবস্থান, তাই না? বাংলাদেশের অবস্থান। তাহলে যদি প্রশ্নটা আসে পারবেন না ইনশাল্লাহ এরকম, সমুদ্র অর্থনীতি কি, সমুদ্র অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান লিখুন। পারবেন না এই ধরনের প্রশ্ন 4 নম্বরের আসলে? আচ্ছা শুনুন, আমি আবারও বলি, এগুলোর পিডিএফ আগামীকালকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, পাওয়ার পর সম্ভব হলে একটু প্রিন্ট করে পড়েন,
হ্যাঁ, এগুলো প্রিন্ট করে, এগুলো সাম্প্রতিক না, প্রিন্ট করে একটু পড়েন এগুলো। আচ্ছা, এরপরে আসেন চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশ। খুব আরেকটা গুরুত্বপূর্ণ টপিক এটা, চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশ। মানে আমরা একটা বিস্তারিত আলোচনা করি। চতুর্থ শিল্প বিপ্লব ইন্ডাস্ট্রি 4.0 নামে পরিচিতি লাভ করেছে, তাই তো। 18 শতকের শেষার্ধে শিল্প উৎপাদনের ক্ষেত্রে ইংল্যান্ডে যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়, তাই শিল্প বিপ্লব নামে পরিচিত। সৃষ্টিলগ্ন থেকে পৃথিবীতে এ পর্যন্ত 3টা বিপ্লব হয়েছে, আর চতুর্থটা শুরু হয়েছে। 3টা বিপ্লব হয়ে গেছে অলরেডি, আর চতুর্থ শিল্প বিপ্লব যাত্রা শুরু হয়েছে। এখন দেখেন, প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয় 1780 সালে বাষ্প চালিত ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে। দ্বিতীয় শিল্প বিপ্লব হয় কখন? 19 শতকের শেষার্ধে ও 20 শতকের প্রথমার্ধে, অর্থাৎ 1870 সালে বিদ্যুৎ আবিষ্কারের মাধ্যমে দ্বিতীয় শিল্প বিপ্লবের যাত্রা শুরু হয়। তৃতীয় শিল্প বিপ্লব সংগঠিত হয় 1969 সালে কম্পিউটার, ইন্টারনেট প্রযুক্তি আবিষ্কারের ফলে তৃতীয় শিল্প বিপ্লবের যাত্রা শুরু হয়। আর চতুর্থ শিল্প বিপ্লবের ধারণাটি প্রথম আসে কত সালে? খেয়াল করেন, চতুর্থ শিল্প বিপ্লব বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ধারণাটি আসে 2013 সালে আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয়। এটা প্রথম উত্থাপন করেন কি? চতুর্থ শিল্প বিপ্লব ধারণা প্রথম উত্থাপন করেন কে? ক্লাউস শোয়াব। আপনারা পরে আসছেন, এটা ক্লাউস শোয়াব, আপনার নামটা পরে আসছেন। তিনি প্রথম এই চতুর্থ শিল্প ধারণাটা নিয়ে আসেন পৃথিবীতে। তো চতুর্থ শিল্প বিপ্লবটা কি ধরনের বিপ্লব? বলা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব হবে মূলত ডিজিটাল বিপ্লব। ডিজিটাল বিপ্লবের ফলে কলকারখানাগুলোতে ব্যাপক হারে আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু হয়। এরপর আগের শিল্প বিপ্লবগুলোর ক্ষেত্রে দেখা যায় মানুষ যন্ত্রকে পরিচালনা করেছে, আর এখন কি হবে দেখেন, চতুর্থ শিল্প বিপ্লবে কি হবে? যন্ত্রকে উন্নত করা হয়েছে, ফলে যন্ত্র নিজেই নিজেকে পরিচালনা করছে। হ্যাঁ হ্যাঁ, যন্ত্র নিজেই নিজেকে পরিচালনা করছে। এগুলো হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য। এবার আসেন চতুর্থ শিল্প বিপ্লবের আলোচিত কিছু প্রযুক্তির নাম। দেখেন, চতুর্থ শিল্প বিপ্লবের মূল কম্পোনেন্ট বা মূল উপাদান হচ্ছে কি? কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা হচ্ছে মূল থিম। এরপরে দেখেন ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অফ থিংস, ব্লকচেইন প্রযুক্তি, 3D প্রিন্টিং, কোয়ান্টাম কম্পিউটিং, বিগ ডেটা অ্যানালাইটিক্স, সাইবার সিকিউরিটি, রোবোটিক্স, এই সবগুলো হচ্ছে কি চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি। হ্যাঁ, আরো থাকতে পারে, আমি ইত্যাদি লিখে দিই এখানে। ইত্যাদি না থাকলে যে আমাদের পড়াশোনা কত কঠিন হয়ে যেত, ইত্যাদি, তাই না? ইত্যাদি থাকাতে আমাদের লিখতে হয় কম, অল্প কিছু লিখে ইত্যাদি লিখে দিলে বোঝা যায় আরো অনেক কিছু আছে আমি জানি, কিন্তু সময়ের অভাবে লিখতে পারি নাই, তাই না? আচ্ছা, তো এগুলো হচ্ছে কি আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের আলোচিত প্রযুক্তি। এবার আসেন চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ গুলো কি? চতুর্থ শিল্প বিপ্লব আমাদের সামনে কি কি চ্যালেঞ্জ দাঁড় করিয়েছে? যদি এরকম আসে চতুর্থ শিল্প বিপ্লব কি অথবা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ গুলো কি, যদি জানতে চাওয়া হয় আপনার কাছে, লিখে দিতে পারবেন না কয়েকটা? যেমন চ্যালেঞ্জ হচ্ছে তথ্যের সুরক্ষা নিশ্চিতকরণ, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। প্রতিনিয়ত আমাদের তথ্য চুরি হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে এটাগুলো চুরি হয়ে যাচ্ছে, আমরা ব্ল্যাকমেলের শিকার হচ্ছি, আমরা হ্যাকের শিকার হচ্ছি। এরপরে দেখেন প্রযুক্তিগত সমস্যা উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি করে, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা অনেক বড় চ্যালেঞ্জ। চতুর্থ শিল্পের অন্যতম একটা চ্যালেঞ্জ হচ্ছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা। এরপর অব্যাহত সংযোগ, ইন্টারনেট ও অন্যান্য প্রযুক্তির মধ্যে অব্যাহত সংযোগ নিশ্চিত করা। ওই যে নিজে নিজে বন্ধ হয়ে যায়, আমি বন্ধ করি না, ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে যায়, এই টাইপের, এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। অটোমেশনের কারণে বহু মানুষের কাজের সুযোগ হ্রাস পাওয়া। এই যে দেখেন অটোমেশন, মেশিন নিজে নিজে সবকিছু করে ফেলে, যন্ত্র নিজে নিজে সবকিছু করে ফেলে। এখন ধরেন একটা রেস্টুরেন্টে 20 জন মানুষ কাজ করে, সেখানে রেস্টুরেন্টের মালিক একটা রোবট আইনা দিয়ে দিল, 10 জন মানুষের কাছে একাই রোবট করে দিতে পারে। তাহলে মালিক কেন 20 জনকে রাখবে? কাজের সুযোগ হ্রাস পাচ্ছে, বেকারত্ব সৃষ্টি হচ্ছে, এরকম একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, সুযোগ হ্রাস পায়, এগুলো হচ্ছে কি চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ। হ্যাঁ, সম্ভাবনা কি দেখে, সম্ভাবনা কি? এগুলো মালিক পক্ষের জন্য এগুলো সম্ভাবনা। একটা হচ্ছে অটোমেশনের প্রভাবে কর্মক্ষেত্রে ঝুঁকি হ্রাস পাবে। যেমন মেশিন চালাতে গিয়ে আমাদের অনেক সময় হাত কেটে যায়, অনেক সময় পা কেটে যায়, অনেক সময় দুর্ঘটনা ঘটে। কিন্তু অটোমেটেড যে মেশিনগুলো আছে, এগুলোর ফলে কর্মক্ষেত্রে ঝুঁকি, আমাদের কারখানা যেতে হচ্ছে না, মেশিনই সবকিছু করে দিচ্ছে। উৎপাদন শিল্পে নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে,
হ্যাঁ, নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে। স্বাস্থ্য চিকিৎসা খাতে বড় পরিবর্তন হবে। আগে একটা সময় মানে অপারেশন করতে এরকম কাটাকাটি করা লাগতো, এখন কি করে একটা পাইপ বা একটা নল ঢোকা, হ্যাঁ, নল ঢোকে সেটা দিয়ে সবকিছু করে ফেলতে পারতেছে, কাটাকাটি করা লাগতেছে না, এই সুযোগ সুবিধাগুলো পাওয়া যাচ্ছে। এরপরে বিশেষায়িত পেশার চাহিদা বৃদ্ধি পাবে। বিশেষায়িত পেশা যেমন আপনি আইটি এক্সপার্ট, হ্যাঁ, আপনি ভবিষ্যতে কি দেখা যাবে জানেন? এই যে এই চতুর্থ শিল্প বিপ্লবের ফলে কি দেখা যাবে, এই যে যারা প্রযুক্তিগত দক্ষতা যত বেশি, সে পৃথিবী তত বেশি রাজত্ব করতে পারবে, চাকরি বাজার সুযোগ সুবিধা সে তত বেশি পাবে, বিশেষায়িত চাহিদা বৃদ্ধি পাবে, সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়ন হবে এই চতুর্থ শিল্প বিপ্লবের ফলে। এরপরে আসেন সম্ভাবনা। এখানে একটা বিষয় আসে না, আপনাদের পিডিএফ এ পাবেন, সেটা হচ্ছে বাংলাদেশের অবস্থান, হ্যাঁ, বাংলাদেশের প্রস্তুতি, চতুর্থ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি। হ্যাঁ, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ যেগুলো আছে, এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি। বাংলাদেশ কতটুকু প্রস্তুত? বাংলাদেশের প্রস্তুতি। বাংলাদেশ এই চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা, চ্যালেঞ্জগুলো কি দেখেন, এই চ্যালেঞ্জ যেগুলো আছে, এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কতটুকু প্রস্তুত, বাংলাদেশের প্রস্তুতি সংক্রান্ত একটা ছিল, স্লাইড ছিল, এখানে এটা আসে নাই, আপনাদের পিডিএফ এ পাবেন এটা, হ্যাঁ, পিডিএফ এ পাবেন, ঠিক আছে, পিডিএফ থেকে একটু দেখে নেবেন যে বাংলাদেশ কি ধরনের প্রস্তুতি নিচ্ছে, কিভাবে প্রস্তুতি নিচ্ছে এই চ্যালেঞ্জ মোকাবেলায়। দেখেন বাংলাদেশ সমাজসেবা, আপনি যদি দেখেন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আমাদের যুব সম্প্রদায়কে কি দেওয়া হচ্ছে, কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আইটি ট্রেনিং দেওয়া হচ্ছে, তারপরে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, তারপরে আপনার এই যে বাংলাদেশের 5,000 মানে 4,500 মতো 4,570টার মতো ইউনিয়নে ডিজিটাল সেবা চালু হয়েছে, কম্পিউটার সেবা চালু করেছে। এরকম অনেকগুলো বৈশিষ্ট্য যেগুলো আমাদের এখানে দেওয়া আছে, কি কি প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সরকার, কিভাবে প্রস্তুতি নিয়েছে। প্রত্যেকটা স্কুল কলেজে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে, হ্যাঁ। এরপরে সম্প্রতি আপনারা দেখেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে এদের জন্য আপনার বাধ্যতামূলক করতেছে সরকার, সেটা হচ্ছে কি 1 বছরের এই যে কারিগরি শিক্ষা 1 বছরের জন্য এটা বাধ্যতামূলক করা হচ্ছে। এগুলো কেন করা হচ্ছে? কারণ চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাব মোকাবেলার জন্য, চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এই কাজগুলো করা হচ্ছে। তাহলে বাংলাদেশের প্রস্তুতিগুলো সেখানে আপনারা পাবেন, ঠিক আছে, সেখান থেকে একটু দেখে নেবেন। এবার আসেন আমরা বাংলাদেশের কিছু প্রত্নতত্ত্ব নিয়ে একটু দেখাশোনা করবো। প্রত্নতত্ত্ব প্রথমে আসে কি মহাস্থানগড়। বাংলাদেশের অন্যতম প্রাচীন নগরী হচ্ছে কি মহাস্থানগড়, যেটা আপনার এই করতোয়া নদীর তীরে অবস্থিত হচ্ছে এই মহাস্থানগড়। তো দেখেন মৌর্য সম্রাট অশোকের একটি শিলালিপি ও চীনা পর্যটক হিউয়েন সাংয়ের বর্ণনায় পুণ্ড্রনগরের উল্লেখ পাওয়া যায়। পুণ্ড্রনগরের রাজধানী ছিল কি পুণ্ড্রবর্ধন, পুণ্ড্রের রাজধানী ছিল পুণ্ড্রবর্ধন, বা যার বর্তমান নাম হচ্ছে কি মহাস্থানগড়। তো এগুলো একটু পড়বেন। দেখেন বলা হচ্ছে আলেকজান্ডার কানিংহাম 1879 সালে মহাস্থানকে পুণ্ড্রনগর বলে চিহ্নিত করেছিলেন। এরপর যে বলা হচ্ছে 1930 সালে ব্রাহ্মী অক্ষরে বাংলার প্রাচীন শিলালিপি থেকে প্রমাণিত হয় আজকের মহাস্থানগড়ে বাংলার প্রাচীনতম শহর পুণ্ড্রনগর। তারপরে কি হলো দেখেন, এই পুণ্ড্রদের মানে বিস্তৃতি কোথায় ছিল, আমি বিস্তারিত লিখছি এখানে, আপনি পয়েন্টগুলো লিখবেন, পয়েন্টে লিখবেন। এই যে বাংলাদেশের প্রাচীনতম নগরী মহাস্থানগড়, করতোয়া নদীর তীরে অবস্থিত। তারপরে আপনার যে এই মৌর্য সম্রাট অশোকের একটি শিলালিপি এবং চীনা পর্যটক হিউয়েন সাংয়ের বর্ণনায় পুণ্ড্রলিপির উল্লেখ রয়েছে। তারপর আলেকজান্ডার ক্যানিংহাম এটাকে মহাস্থানকে পুণ্ড্রনগরী বলে চিহ্নিত করেছেন। তারপরে যে জিনিসটা দেখতে পারেন সেটা হচ্ছে কি যে 5ম ও 6শ শতকে পুণ্ড্র হয়ে ওঠে কি পুণ্ড্রবর্ধন। এর বিস্তৃতি ছিল কোথায়? পুণ্ড্রবর্ধনের বিস্তৃতি ছিল বগুড়া, রাজশাহী, দিনাজপুর জুড়ে এটার বিস্তৃতি ছিল। এরপরে আরো দিতে পারেন যে মহাস্থানগড় কি ছিল? মৌর্য, গুপ্ত, পাল ও বিভিন্ন হিন্দু সামন্ত রাজাদের প্রাদেশিক রাজধানী ছিল কি এই মহাস্থানগড়। এই কথাগুলো লিখবেন। লেখার পরে আসেন মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো কি আছে, সেখানে কি কি প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। বৈরাগী ভিটা, গোবিন্দ ভিটা, পরশুরামের প্রাসাদ, খোদাই পাথর ভিটা, শিলাদেবীর ঘাট, সুলতান বখলি মাহিসাওয়ারের মাজার, মাহিসাওয়ার বখলি বা বখলি মাহিসাওয়ারের মাজার, এ সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শন সেখানে রয়েছে, এগুলো সেখানে রয়েছে। আচ্ছা, এরপরে আসেন গুরুত্ব। এটার গুরুত্বটা কি?
মহাস্থানগড়ের গুরুত্ব কি, হ্যাঁ ঐতিহাসিক গুরুত্ব কি, ঐতিহাসিক গুরুত্ব রয়েছে মহাস্থানগড়ের একটা, সেই গুরুত্বটা কি দেখেন। এখানে একটা দেখেন, এই 3য় শতাব্দী থেকে 15 শতাব্দী পর্যন্ত এখানে একটি সমৃদ্ধ সংস্কৃতি ও সভ্যতার বিকাশ ঘটেছিল। সমৃদ্ধ সংস্কৃতি ও সভ্যতার বিকাশ ঘটেছিল। এই সভ্যতায় বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির প্রভাব ছিল। তারপর কি হলো দেখেন, এখান থেকে আরেকটা এক তো হচ্ছে সমৃদ্ধ সংস্কৃতি সভ্যতার বিকাশ ঘটেছিল বাংলার নিজস্ব স্থাপত্য কৌশলের প্রমাণ হাজির করে। এর নির্মাণ পদ্ধতি, অর্থাৎ এই যে মহাস্থানগড়ের যে নির্মাণ পদ্ধতি, এই প্রাচীন বাংলার নিজস্ব স্থাপত্য কৌশলের প্রমাণ হাজির করে, এই জিনিসটা দিবেন। তারপরে দিতে পারেন কি যে সুলতান বখলি মহিষাওয়ারের মাজার মুসলিম আমলের নিদর্শন বহন করে। সার্বিক বিবেচনায় বাংলাদেশের সমাজ ইতিহাস অধ্যয়নে মহাস্থানগড়ের গুরুত্ব অপরিসীম, এরকম করে লিখে দিয়ে আসতে পারেন। আপনি তো সবগুলো লিখতে বলে না, মূল পয়েন্টগুলো দাগ দিচ্ছি যে কি লিখবেন, এখানে কি লিখবেন। প্রথম বাক্যটা লিখবেন, দ্বিতীয় বাক্যটা লিখবেন, তারপরে এই যে এটা বাংলার নিজস্ব স্থাপত্য কৌশলের প্রমাণ হাজির করে এটি। এরপরে মুসলমানদের কাছে কেন গুরুত্বপূর্ণ, কারণ সুলতান বখলি মহিষাওয়ারের মাজার সেখানে অবস্থিত। মূল কথাগুলো লিখে আসবেন, এবার সব লিখতে হবে না, আমি প্রথম থেকেই বলতেছি সব লিখতে হবে না। কি লিখবেন, কতটুকু লিখবেন, মূল কথাগুলো শুধু লিখবেন। এখানে মূল কথাগুলো যেগুলো না লিখলেন আপনি পড়লেই বুঝতে পারবেন কতটুকু লিখতে হবে আর কতটুকু স্কিপ করতে হবে। এরপর আছেন ওয়ারী বটেশ্বর, খুব গুরুত্বপূর্ণ আরেকটা এটা। ওয়ারী বটেশ্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খুব প্রিয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা প্রিয় টপিক রিটেনের জন্য ওয়ারী বটেশ্বর। অবস্থান কোথায়? নরসিংদী জেলার বেলাব এবং শিবপুর উপজেলার 4 কিলোমিটার দক্ষিণ ওয়ারী এবং বটেশ্বর গ্রামের অবস্থান। হ্যাঁ, তো পুরাতন ব্রহ্মপুত্র এবং আরিয়াল খাঁ নদীর সঙ্গম স্থলের কাছে কৈরা নদীর দক্ষিণ তীরে ওয়ারী এবং বটেশ্বর গ্রামের অবস্থান। এরপরে যেটা দেখতে পারেন যে এটা কি, এটা আবিষ্কার করেছিল কে? এটা আবিষ্কার করে স্থানীয় স্কুল শিক্ষক জনাব মোহাম্মদ হানিফ পাঠান 1933 সালে। এখানে কিছু মুদ্রা, প্রাচীনকালে কিছু মুদ্রা খুঁজে পান, এটাকে আবিষ্কার করেন। তারপর কি হলো, 2000 সাল থেকে এখানে খনন কাজ পরিচালিত হচ্ছে কার নেতৃত্বে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সফি মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে সেখানে কি হতেছে, খনন কাজ পরিচালিত হয়। এরপরে দেখেন এই খনন কাজ পরিচালিত হয়। গবেষণা শেষ হওয়ার পর এমনও প্রমাণ হইতে পারে যে বাংলার সবচেয়ে প্রাচীন নগর সভ্যতা হচ্ছে কি এই ওয়ারী বটেশ্বর সভ্যতা। এগুলো নিয়ে এখনো কাজ চলতেছে, ওয়ারী বটেশ্বর সভ্যতা। এরপরে আসেন এই ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো কি কি আছে, সেখানে কি কি প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে হচ্ছে একটা দুর্গ নগরী আছে, এরপরে ঘরবাড়ি, টেরাকোটা, রৌপ্য মুদ্রা, এরকম জিনিসগুলো দিলেন কি কি পাওয়া যায় সেখানে। তারপর এখানে দেখেন আরো অনেকগুলো বিষয় দেওয়া আছে, যে এই যে টঙ্গী, রাজার বাড়ি, মন্দির ভিটা, জয়মঙ্গল, এই নামগুলো দিতে পারেন। তারপরে আসেন ওয়ারী বটেশ্বরের গুরুত্ব, বাংলাদেশের মানে ঐতিহাসিক গুরুত্ব অথবা ধরেন স্থাপত্যিক গুরুত্ব দিতে পারেন। বাংলাদেশের প্রাচীনতম নগর সভ্যতার নিদর্শন হচ্ছে কি ওয়ারী বটেশ্বর, একাধারে প্রাচীন দুর্গ নগরী এবং বাণিজ্য নগরী হিসাবে স্বীকৃত এটি। এরপর এই যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, যে মুদ্রা, অর্থনীতি ও কৃষি বহির্ভূত পেশার চর্চা ওয়ারী বটেশ্বরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মুদ্রা, টাকা ভিত্তিক যে অর্থনীতি, কৃষি বহির্ভূত পেশার চর্চা ওয়ারী বটেশ্বরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। হ্যাঁ, এরপরে সেখানে কি হতো, ইটের ব্যবহার, পাকা রাস্তা, প্রাচীর ও পরীক্ষা উন্নত নগর সভ্যতার পরিচয়ক। একটা সময় এখানে উন্নত একটা নগর সভ্যতা ছিল, এটার পরিচয়ক হচ্ছে কি ইটের ব্যবহার। সেই 2500 বছর আগে, 2500 বছর আগে আমাদের এই বাংলায় এরকম একটা সভ্যতা গড়ে উঠেছিল, যেখানে ইটের ব্যবহার, পাকা রাস্তা, প্রাচীর, পরীক্ষা উন্নত নগর সভ্যতার পরিচয় বহন করে, এরকম করে দিয়ে আসবেন। তারপরে দেখেন কি দিবেন এখান থেকে, যে বাংলা ইতিহাস চর্চা হতো আর্যদের আগমন, মৌর্য, পাল, সেন যুগ থেকে। হ্যাঁ, আদিবাসী বলতে বাংলার আদিবাসী বলতে অনগ্রসর, কুল, ভিল, এখানে একসাথে হয়ে গেছে, এটা কুল, ভিল, সাঁওতাল জনগোষ্ঠীকে বোঝানো হতো। কিন্তু ওয়ারী বটেশ্বর বাংলার সমাজ ইতিহাসকে নতুন করে লিখতে বাধ্য করেছে।
তো এই জিনিসগুলো একটু পড়াশোনা করবেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে দেখেন, ওয়ারী বটেশ্বর আবিষ্কারের পূর্বে বগুড়ার মহাস্থানগড়কে বাংলার সর্বাধিক প্রাচীন সভ্যতা বলে অভিহিত করা হতো, কিন্তু ওয়ারী বটেশ্বর সেই ধারণা চির ধরিয়েছে। নৃতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিকদের মতে সমগ্র খনন কাজ শেষে গবেষণায় এটিও প্রমাণিত হতে পারে যে ওয়ারী বটেশ্বরী বাংলার প্রাচীনতম সভ্যতা। এই কথাটা লিখে আসবেন অবশ্যই, এই কথাটা অবশ্যই লিখবেন, এই কথাটা অবশ্যই লিখবেন। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এটা যদি লিখতে পারেন, আপনার যদি পরীক্ষায় আসে এবং এই কথাটা যদি লিখে আসেন, তাহলে আপনাদের যিনি খাতা দেখবেন ওনার মনটা খুশি হয়ে যাবে। মনটা খুশি হয়ে যাবে। আচ্ছা, যে আমি আসতেছি আসান মঞ্জুরি, লালবাগ কেল্লা, এগুলোতে আসতেছি। ময়নামতি, এই খুব বেশি বিরক্ত হচ্ছেন নাকি? আমাদের কিন্তু আরো অনেকগুলো, আমাদের ক্লাসটা একটু লং টাইম হবে যেহেতু রিটেনের ক্লাস, সবগুলো বিষয় একটু দেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, সবগুলো বিষয় একটু চেষ্টা করতেছি, একটু বিরক্ত হয়ে না, একটু থাকেন আমার সাথে শেষ পর্যন্ত। হ্যাঁ, তো একটু মনোযোগ দিয়ে শুনেন, কথাগুলো কাজে লাগবে, পরীক্ষার হলে গিয়ে মনে পড়বে। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে আমি কথাগুলো বলতেছি, আপনি চাইলে, আপনাকে তো রেকর্ড ক্লাসটা দেওয়া হবে, আপনি চাইলে রেকর্ড ক্লাসটা একটু মানে চুপচাপ শুনতে পারেন, একা একা শুনতে পারেন, আশা করি কাজে লাগবে সেখানে। আচ্ছা, এরপরে আসেন ময়নামতি, কুমিল্লা জেলায় অবস্থিত। কুমিল্লা জেলার অদূরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। ধারণা করা হয়, কি ধারণা করা হয়, মধ্যযুগে রাজা মানিক চন্দ্রের স্ত্রীর নাম কি, রানী ময়নামতি। রানীর নাম ছিল কি ময়নামতি। এই ময়নামতির নাম অনুসারে এই এলাকার নামকরণ করা হয়েছে ময়নামতি। এখানে প্রাচীন বৌদ্ধ সভ্যতার বহু নিদর্শন পাওয়া যায়। 1955 সালে এখানে খনন কাজ শুরু হলে এই নিদর্শন সমূহ উদ্ঘাটিত হয়। হ্যাঁ, এরপরে হিন্দু দেবদেবীর মূর্তি, তারপরে বৌদ্ধ ধর্মের চিহ্ন, এগুলো পাওয়া যায়। সেখানে কি আছে, প্রত্নতাত্ত্বিক জাদুঘর রয়েছে। এখানে একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর রয়েছে, এতে সরকার ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণের ব্যবস্থা করেছে। এবার আসেন আমরা কিছু বিষয় দেখি। এখানে ময়নামতির প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো কি কি, প্রধান প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো কি কি? প্রধান প্রত্নতাত্ত্বিক নিদর্শন, শালবন বিহার, কৌটিল্যা মোড়া, চারপত্র মোড়া, রানী ময়নামতির প্রাসাদ এবং আনন্দ বিহার। যাদের বাড়ি কুমিল্লায় আছে তারা এটা তো না পড়লেও পারবেন, অবস্থান কোথায়। হ্যাঁ, জি, আন্তর্জাতিক বিষয়ে আসতেছি। কে জুবাইদা, আসতেছি আমরা আন্তর্জাতিক বিষয়ে। আচ্ছা আচ্ছা, এরপরে আসেন ময়নামতির গুরুত্ব। ময়নামতির সমাজ ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। এখান থেকে তাম্র শাসন, খেয়াল করেন, ময়নামতির এই শালবন বিহার খননের ফলে প্রাপ্ত একটি দেব বংশের নামে একটি নতুন বৌদ্ধ রাজবংশ এবং তাদের বংশানুক্রম পাওয়া যায়। এর চারপুত্র মোড়া আবিষ্কৃত হওয়ার পর সেখানে তাম্র শাসনগুলো চন্দ্র রাজাদের বংশানুক্রম, বিভিন্ন অভিযান ও তাদের সময়কার সামাজিক রাজনৈতিক সংস্কৃতির পরিচয় তুলে ধরে। তাম্র শাসন থেকে জানা যায় যে শ্রীচন্দ্র থেকে গোবিন্দচন্দ্রের শাসনকাল পর্যন্ত ঢাকার বিক্রমপুর চন্দ্র রাজাদের রাজধানী ছিল। লালমাই ময়নামতিতে প্রাপ্ত 227টি স্বর্ণ মুদ্রা, রূপমুদ্রা প্রমাণ করে যে এখানে মুদ্রা অর্থনীতির প্রচলন ছিল। এগুলো আপনি লিখে দিয়ে আসলেন। আরো অনেক এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে, যে আব্বাসীয় খলিফাদের মুদ্রাও এখানে পাওয়া গেছে, তখনকার এখানে পাওয়া গেছে। তো এগুলো একটু আমি সবগুলোর বিস্তারিততে না যাই, আপনারা যখন পড়াশোনা করবেন বা বিশেষ করে এই লাইনটা লিখে আসবেন অবশ্যই। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ময়নামতি দক্ষিণ পূর্ব বাংলার খ্রিস্টীয় 7ম থেকে 12 শতাব্দীর শিল্প, সংস্কৃতি ও সভ্যতার ঐতিহাসিক দলিল। এই কথাটা অবশ্যই লিখে আসবেন। এরপর আসলে আমাদের পরের টপিক, এটা ভুলে পাহাড় পর্বত হয়ে গেছে, এটা হবে পাহাড়পুর। হ্যাঁ, এটা টপিকটার নাম হবে কি, পাহাড়পুর। পাহাড়পুরের অবস্থান কোন জেলায়? পাহাড়পুরের অবস্থান হচ্ছে এই নওগাঁ জেলায় পাহাড়পুরের অবস্থান। এই পাল রাজত্বের সময় আমরা সবাই জানি বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশের নাম হচ্ছে কি, পাল বংশ, তাই না? বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে কি, পাল বংশ। এই পাল রাজত্বের প্রথম ভাগে 8ম শতকের শেষ ভাগে পাহাড়পুরের বিখ্যাত মন্দির ও বিহার নির্মিত হয়েছে বলে জানা যায়। আর নির্মাণ করেন কে? দেখেন, এরপরে দেখেন,
অষ্টম ও নবম শতাব্দীতে পাল বংশের দ্বিতীয় ও তৃতীয় রাজা ধর্মপাল এবং তার পুত্র দেবপালের সময়ে বাংলাদেশে বহু বৌদ্ধ মন্দির ও বৌদ্ধবিহার ও মন্দির নির্মিত হয়। খেয়াল করেন, মূলত এই যে পাহাড়পুর বৌদ্ধবিহার যেটা আছে, পাহাড়পুর বৌদ্ধবিহার যেটা আছে, বৌদ্ধবিহার যেটা আছে, এটা হচ্ছে কি, এটা নির্মাণ করেন কে? এটা নির্মাণ করেন হচ্ছে ধর্মপাল। ধর্মপাল এই ধর্মপাল হচ্ছে কি এটা নির্মাণ করেছিলেন। তো এই বিষয়গুলো এখানে দেওয়া আছে, কে নির্মাণ করেন। তারপরে দেখেন ব্রিটিশ নাগরিক বুকানন হ্যামিল্টন 1807 সালে এবং 1812 সালে পূর্ব ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ কার্যালয় পরিচালনা করার মাধ্যমে তিনি কি করেছিলেন, এই পাহাড়পুর বৌদ্ধ বিহারটা তিনি আবিষ্কার করেছিলেন। এখানেও পাহাড় পর্বত হয়ে গেছে, পাহাড়পুর হবে এটা, হ্যাঁ, পাহাড়পুর হবে এটা। এখানে কি কি প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে দেখেন। প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেগুলো আছে সেগুলো হচ্ছে কি, যে সোমপুর বিহার, হ্যাঁ, সোমপুর বিহার, স্নানানঘাট, তারপরে গান্ধেশ্বরীর মন্দির, সত্যপীরের ভিটা, এই সবগুলো হচ্ছে কি পাহাড়পুরে আছে, পাহাড়পুরে রয়েছে। আচ্ছা, এরপরে আসেন আমরা কি দেখবো, এগুলো সবগুলোর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব দেওয়া আছে। লালবাগ কেল্লা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, লালবাগ কেল্লা এটা খুবই গুরুত্বপূর্ণ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত হচ্ছে কি লালবাগ কেল্লা। তো কয়েকশো বছরের ইতিহাসের নীরব সাক্ষী, বহু স্মৃতি বিজড়িত লালবাগ দুর্গ ঢাকার একটা ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলোর অন্যতম। মোগল সাম্রাজ্যের গৌরব ও ঐতিহ্যের ধারক বাহক এই দুর্গ। দেখেন, মোগল সাম্রাজ্যের গৌরব ও ঐতিহ্যের ধারক বাহক হচ্ছে এই দুর্গ। সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম বা শাহজাদা আজম কি করেন, 1678 খ্রিস্টাব্দে লালবাগ কেল্লা নির্মাণ শুরু করেন, কিন্তু এই কাজটি তিনি অসম্পূর্ণ রেখে বাবার ডাকে দিল্লিতে চলে যান। পরবর্তীতে শায়েস্তা খান কি করেন, লালবাগ কেল্লা নির্মাণ করেন, সমাপ্ত করেন, লালবাগ কেল্লা নির্মাণের কাজ সমাপ্ত করেন। এটা হচ্ছে পরিচিতি। তারপরে দেখেন লালবাগ কেল্লার নিদর্শন, কি কি নিদর্শন আছে সেখানে। পরিবিবির মাজার, পরিবিবিকে শায়েস্তা খাঁর কন্যা, তাই না? শায়েস্তা খাঁর কন্যার নাম কি? শায়েস্তা খানের কন্যার নাম হচ্ছে, খানের কন্যা হচ্ছে কি এই পরিবিবি। আমরা পরে আসছি, তার প্রকৃত নাম হচ্ছে কি ইরানি দুগ্ধ। এই নামটা আমরা পড়াশোনা করে আসছি, তার প্রকৃত নাম। শাহী মসজিদ, দরবার হল ও হাম্মামখানা এখানকার কি প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আছে। এরপরে অনেক কিছু এখানে আছে। দেখেন, অনেকের মধ্যে বলা হচ্ছে কেল্লা থেকে নদীপথে পালানোর জন্য এর ভিতরে অনেকগুলো গুপ্ত পথ ছিল। কেল্লার ভিতরে রয়েছে মুঘল সম্রাট শায়েস্তা খাঁর কন্যা পরিবিবির মাজার আছে সেখানে। এরপরে আজম খানের তৈরি মসজিদ আছে। বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি সম্পূর্ণ ইটের তৈরি। বর্তমানে এখানে কি আছে, একটা জাদুঘর রয়েছে। এরপরে দেখেন লালবাগ কেল্লা, এখানে কি লালবাগ কেল্লা তো না, এটা আহসান মঞ্জিল, এটা হবে আহসান মঞ্জিল। এটা আমাদের হেডিংটা ভুল হয়েছে, এখানে ভুল আসছে, আহসান মঞ্জিল। হ্যাঁ, এটা হবে আহসান মঞ্জিল, যেটা গোলাপী প্রাসাদ বলা হয়ে থাকে। আহসান মঞ্জিল বা গোলাপী প্রাসাদ বুড়িগঙ্গা নদীর তীরে কুমারটুলি এলাকায় ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর করাচি ছিল এটা। বর্তমানে এটি একটি জাদুঘর। এরপরে এখানে বিস্তারিত ইতিহাস দেওয়া আছে এখানে। ইতিহাসগুলো একটু দেখার চেষ্টা করেন। আহসান মঞ্জিল নির্মাণ করেন কে? হ্যাঁ, নবাব আব্দুল গনি তার পুত্র আহসানুল্লাহ নাম অনুসারী ভবনের নামকরণ করেন কি আহসান মঞ্জিল। উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ সব দেওয়া আছে এখানে, আপনি চাইলে পড়াশোনা করতে পারেন। আমরা সবাই জানি যে এই আহসান মঞ্জিল ঢাকায় মনে রাখেন, এটা জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কাছে, যেটা পরীক্ষার সম্ভাবনা সবচেয়ে বেশি, আহসান মঞ্জিল। এটা আহসান মঞ্জিল হবে। আরে এই ভুলগুলো হয়ে আছে এখানে। আহসান মঞ্জিল দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কাছের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হচ্ছে কি আহসান মঞ্জিল। প্রায় প্রশ্ন এসে থাকে এটা নিয়ে। তো আহসান মঞ্জিলের অবস্থান, নামকরণ আমরা সবাই জানি। ঢাকায় প্রথম বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় কোথায়? এই আহসান মঞ্জিলে ঢাকায় প্রথম বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় 1901 সালে, তাই না? 1901 সালে ঢাকায় প্রথম বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় এই আহসান মঞ্জিলে। তো বিস্তারিত তথ্য দেওয়া আছে, এগুলো একটু পড়াশোনা করেন। উত্তরা গণভবন কি? উত্তরা গণভবন বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলের সচিবালয়, নাটোর জেলায় অবস্থিত। এটার অবস্থান কোথায়? নাটোর জেলায় অবস্থিত।
তো এটা নির্মাতাকে রাজা দয়ারাম রায় নির্মাতা। তো এটা দীঘাপাতিয়া শহরের দীঘাপাতিয়া নামক স্থানে অবস্থিত, এজন্য এটাকে দীঘাপাতিয়া জমিদার বাড়িও বলা হয়ে থাকে। হ্যাঁ, দীঘাপাতিয়া জমিদার বাড়িও বলা হয়ে থাকে। তারপর কি হলো যে 1967 সালে সরকার এটাকে গভর্নর হাউস হিসেবে স্বীকৃতি দেয়। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে গভর্নর হাউসের নাম পরিবর্তন করে রাখা হয় কি উত্তরা গণভবন। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তরা গণভবন নাটোর জেলায় অবস্থিত বাংলাদেশের। এরপর দেখেন 1980 সাল থেকে এই পর্যন্ত সরকার বিভিন্ন বৈঠক সেখানে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী সময় মন্ত্রিপরিষদের বৈঠকে নিরাপত্তার কারণে এই মোটেলটি বা এই গণভবনটি বন্ধ করে দেওয়া হয়। প্রকৃতপক্ষে গোটা উত্তরবঙ্গের জন্য রাষ্ট্রপতির অস্থায়ী বাসভবন হিসেবে উত্তরা গণভবনের ভূমিকা গুরুত্ব অপরিসীম। এরপরে আসেন বাহাদুর শাহ পার্ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একেবারে সামনে মূল ফটকের সামনেই হচ্ছে কি বাহাদুর শাহ পার্ক। বাহাদুর শাহ পার্ক পরীক্ষার সম্ভাবনা অনেক বেশি এই বছর এই বাহাদুর শাহ পার্ক নিয়ে। খেয়াল করেন বাহাদুর শাহ পার্ক এটা কেন বিখ্যাত? কেন বিখ্যাত? 1757 সাল দেখেন সিপাহী বিপ্লব, নাম তো শুনছেন সবাই কম বেশি। এই সিপাহী বিপ্লবের স্মৃতি বিজড়িত স্থান হচ্ছে কি বাহাদুর শাহ পার্ক। ঢাকার সদরঘাট এলাকায় পার্ক অবস্থিত। ঐতিহাসিক বিবরণে জানা যায় প্রাচীনকালে আর্মেনীয়দের ক্লাব ঢাকাবাসী এই এলাকার নাম দিয়েছিল কি আন্টাগর। আর্মেনীয়দের ক্লাব হিসেবে ঢাকাবাসীর নাম দিয়েছিল আন্টাগর। আন্টাগরের ময়দানও বলা হয়। এই আন্টাগরের ময়দান বা আন্টাগরই হচ্ছে আজকের এই বাহাদুর শাহ পার্ক। খেয়াল করেন 1757 সালের সিপাহী বিদ্রোহের সাথে যুক্ত থাকার অভিযোগে তৎকালীন ব্রিটিশ সরকার কয়েকজন নিরীহ সিপাহীকে এই আন্টাগরের ময়দানে ফাঁসি দিয়েছিল। আন্টাগরের ময়দান কেন বাহাদুর শাহ পার্ক হয়েছে, কেন নামকরণ করা হয়েছে? এই যে আন্টাগরের ময়দানে কি করে সিপাহী বিদ্রোহী যারা ছিল, সিপাহী বিদ্রোহের সৈনিক যারা, সেদেরকে এখানে গণহারে ফাঁসি দেওয়া হয়েছিল। তারপর রানী ভিক্টোরিয়া ভারত শাসনভার গ্রহণের ঘোষণাপত্রে আন্টাগরের ময়দানে পাঠ করা হয়। আন্টাগরের ময়দানের নামকরণ করা হয়েছিল কি ভিক্টোরিয়া পার্ক। পরবর্তীকালে ভিক্টোরিয়া পার্কের নতুন নামকরণ করা হয় কি বাহাদুর শাহ পার্ক। তারপরে দেখেন ফাঁসি দেওয়ার ঘটনাটি মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ সময়ে ঘটেছিল এবং তিনিও এই বিদ্রোহে জড়িত ছিলেন বলে এর নাম দেওয়া হয় কি বাহাদুর শাহ পার্ক। 1857 সালের বিদ্রোহের শতবার্ষিকী পালন উপলক্ষে 1957 সালে এই পার্কে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। বাহাদুর শাহ পার্ক নিয়ে একটু পড়াশোনা করবেন। এরপর আছে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার। কেন্দ্রীয় শহীদ মিনারের গুরুত্ব তাৎপর্য আমরা সবাই জানি কম বেশি। তারপরে জাতীয় স্মৃতিসৌধ আছে। আমরা যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমাদের আন্তর্জাতিকও দেখতে হবে, আমি জাস্ট টপিকগুলো একটু দেখাই যাচ্ছি। জাতীয় স্মৃতিসৌধ নিয়ে একটু পড়াশোনা করবেন। তারপর জাতীয় সংসদ ভবন নিয়ে পড়াশোনা করবেন। এবার মুক্তিযুদ্ধের ব্রিগেড ফোর্স আসার সম্ভাবনা অনেক বেশি। এটা খুবই গুরুত্বপূর্ণ এবার পরীক্ষার জন্য। ব্রিগেড ফোর্স, হ্যাঁ ব্রিগেড ফোর্স, এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার যে কোনো একভাবে আসতে পারে ব্রিগেড ফোর্স। তো ব্রিগেড ফোর্স দেখেন জেট ফোর্স, 3টা ব্রিগেড ফোর্স হয়েছিল কয়টা? 3টি ফোর্স গঠিত হয় ব্রিগেড আকারে। 3টি ফোর্স গঠিত হয় ব্রিগেড আকারে গঠিত 3টি ফোর্স। জেট ফোর্স নিয়মিত বাহিনীর, মুক্তিযুদ্ধের নিয়মিত বাহিনীর প্রথম ব্রিগেড ফোর্স হচ্ছে কি জেট ফোর্স। এর অধিনায়ক ছিলেন কে? মেজর জিয়াউর রহমান। মেজর জিয়াউর রহমান, তার নাম অনুসারে এটা নামকরণ করা হয় কি জেট ফোর্স। জেট ফোর্স নামকরণ করা হয়। এস ফোর্স নিয়মিত বাহিনীর দ্বিতীয় ব্রিগেড ফোর্স ছিল এস ফোর্স। এর অধিনায়ক ছিলেন কে? মেজর কে এম শফিউল্লাহ। তার নামের প্রথম অক্ষর এস, এই এস থেকে এর নামকরণ করা হয়েছে কি জেট ফোর্স। তারপরে দেখেন কে ফোর্স নিয়মিত বাহিনীর তৃতীয় সর্বশেষ ব্রিগেড ফোর্স হচ্ছে কি কে ফোর্স। এর অধিনায়ক কে ছিলেন? মেজর খালেদ মোশাররফ। তখনকার সময় তারা মেজর ছিলেন। এই খালেদ মোশাররফের খালেদের কে থেকে এর নামকরণ করা হয় কি কে ফোর্স নামকরণ করা হয়। কে ফোর্স নামকরণ করা হয়। এই ফোর্স, এই জেট ফোর্স গুলো একটু পড়াশোনা করেন। আশা করি আপনাদের কাজে লাগবে। 2-3 নম্বরের প্রশ্ন কমন পেতে পারেন। সেক্টর কমান্ডার খেয়াল করেন, মুক্তিযুদ্ধের শুরুতে 10 এপ্রিল বাংলাদেশ 4টি অঞ্চলে ভাগ করা হয়। পরবর্তীতে 11 এপ্রিল মোট 60টি অঞ্চলে ভাগ করা হয় এবং 11 জুলাই 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক 11টি সেক্টর এবং 64টি সাবসেক্টরে ভাগ করা হয়েছে। এই সেক্টর কমান্ডারদের নাম দেখেন, সেক্টর কমান্ডারদের নাম: 1 নং সেক্টরের কমান্ডার কে ছিলেন? 2 নং সেক্টরের কমান্ডার কে ছিলেন? 3 নং সেক্টরের কমান্ডার কে ছিলেন? এই সেক্টর কমান্ডারদের নামগুলো একটু আমাদের পড়াশোনা করতে হবে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে
এই যে মুক্তিযুদ্ধ মানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কতজন, মোট সংখ্যাটা জানতে চাইতে পারে, অথবা জানতে চাইতে পারে যে বীর শ্রেষ্ঠ কতজন, বীর উত্তম কতজন, বীর বিক্রম, বীর প্রতীক কতজন, অথবা প্রশ্ন করতে পারে যে মর্যাদা অনুসারে মুক্তিযুদ্ধের তৃতীয় খেতাব কোনটি, মুক্তিযুদ্ধের তৃতীয় সর্বোচ্চ খেতাব কোনটি, বীর বিক্রম, বীর বিক্রম, তাই না? এগুলো হচ্ছে সামরিক খেতাব, সবগুলো হচ্ছে সামরিক, এই টাইপের প্রশ্ন আসতে পারে। তারপরে খেয়াল করেন বীর শ্রেষ্ঠদের তালিকা, গত বছর পরীক্ষায় প্রশ্ন এসেছিল কি, গতবার মানে সর্বশেষ, গত বছর বলতে সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রিটেন হয়েছিল, সেখানে প্রশ্ন এসেছিল 4 জন বীর শ্রেষ্ঠের নাম লিখুন, 4 জন বীর শ্রেষ্ঠ, 4 জন বীর শ্রেষ্ঠ এর নাম লিখুন, এই ধরনের প্রশ্ন এসেছিল। তো বীর শ্রেষ্ঠদের নাম, এগুলো আমি বিস্তারিত রাখছি কেন, এগুলো পড়লে আপনার এমসিকিউতে অনেক উপকার পাবেন, এমসিকিউ অংশের জন্য অনেক উপকার পাবেন, এই জন্য মূলত এগুলো বিস্তারিত রাখা হয়েছে এখানে। তো দেখেন মুস্তফা কামাল, হ্যাঁ, ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ, তারপরে আপনার হামিদুর রহমান, এরপরে স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় শহীদ হন, কোথায় যুদ্ধ করেন, তার সমাধি কোথায়, সব দেওয়া আছে। এগুলো নাম তো অবশ্যই পড়বেন, আর ওই এই পাশের গুলো, এই নামগুলো তো রিটেনে আসতে পারে, আর এই পাশের গুলো হচ্ছে কি এমসিকিউ, এমসিকিউর জন্য এই অংশটুকু পড়াশোনা করবেন, এমসিকিউর জন্য এই সবগুলো অংশ এমসিকিউর জন্য পড়াশোনা করবেন। এবার আসেন ক্র্যাক প্লাটুন, ক্র্যাক প্লাটুন বা ক্রেজি প্লাটুনও বলা হয়ে থাকে। তো কি ক্র্যাক প্লাটুন কি? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তান সেনাবাহিনী ও তার দোসরদের বিরুদ্ধে গেরিলা আক্রমণ পরিচালনা করার জন্য একদল তরুণ মুক্তিযোদ্ধার সংগঠিত দলের নাম হচ্ছে কি ক্র্যাক প্লাটুন। মূল ভূমিকা পালন করেন কে এই বাহিনী গঠনে? মূল ভূমিকা পালন করেন 2 নং সেক্টরের অধিনায়ক খালেদ মোশাররফ ও তার সহযোগী এটিএম হায়দার। এরপর মেলাঘরে প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ করে ঢাকায় ফিরে তারা যুদ্ধ করে, কেরল যুদ্ধ শুরু করে। এরা কি করতো দেখেন, এরা কিভাবে যুদ্ধটা করতো? এরা হিট অ্যান্ড রান পদ্ধতিতে আঘাত করো পালিয়ে যাও, আঘাত করো পালিয়ে যাও, আঘাত করো পালিয়ে যাও, হিট অ্যান্ড রান, আঘাত করো দৌড় দো পালাও, এরকম পদ্ধতিতে ঢাকা শহরে অসংখ্য আক্রমণ পরিচালনা করে পাক বাহিনীর মধ্যে ত্রাসের সঞ্চার করেছিল। তাদের একের পর এক হামলায় অতিষ্ঠ হয়ে পড়েছিল পাক বাহিনী। তারপর কি হলো? ঢাকা শহরে মোট 82টি সফল অভিযান পরিচালনা করে, 82টি সফল অভিযান পরিচালনা করেছিল তারা। কয়েকটা অপারেশনের নাম এখানে দেওয়া আছে, হ্যাঁ, কয়েকজনের নামও দেওয়া আছে দেখেন, এই যে আবু বকর, হাফিজ, জুয়েল, আজাদ, বদি, রুমি সহ তরুণ গেরিলাদের এসব অভিযান আন্তর্জাতিক গণমাধ্যমে তুমুল আচরণ সৃষ্টি করার পাশাপাশি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য প্রেরণার উৎস হয়ে উঠেছিল। এরকম কিছু নাম, কিছু অপারেশনের নাম দিতে পারেন: অপারেশন হোটেল ইন্টারকন্টিনেন্টাল, অপারেশন এলিফ্যান্ট রোড পাওয়ার স্টেশন, অপারেশন ফার্মগেট চেকপোস্ট, হ্যাঁ, এরকম কয়েকটা নাম দিবেন। এবার আসেন আমরা দেখব কি জিআই পণ্য। জিআই পণ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, সংক্ষেপে জিআই বলা হয়। কোন সামগ্রী ব্যবহার করার বিশেষ নাম বা চিহ্ন এটা। এই নাম বা চিহ্ন নির্দিষ্ট সামগ্রিক ভৌগোলিক অবস্থিতি উৎস অনুসারে নির্ধারণ করা হয়। তো খেয়াল করেন, বাংলাদেশের শিল্প নকশা আইন 2023 অনুসারে বাংলাদেশের জিআই পণ্যের স্বীকৃতি প্রদান করে থাকে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বিভাগ ডিপিডিটি। আর আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা WIPOর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এটা প্রদান করা হয়ে থাকে। বাংলাদেশের প্রথম জিআই পণ্য হচ্ছে নারায়ণগঞ্জের জামদানি, দ্বিতীয় জিআই পণ্য ইলিশ। এই পর্যন্ত বাংলাদেশের জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে কতটি পণ্য? 56টি পণ্য স্বীকৃতি পেয়েছে। তো এখন আসেন জিআই পণ্য থেকে আর কি দেখবেন। জিআই পণ্য স্বীকৃতির কেন প্রয়োজন, মানে কেন জিআই পণ্যের স্বীকৃতি প্রয়োজন হয়ে থাকে, স্বীকৃতি দিলে আমাদের লাভ কি, এই লাভগুলো এখন দেওয়া আছে দেখেন। ভৌগোলিক স্বীকৃতিপ্রাপ্ত সামগ্রী নির্দিষ্ট গুণগত মানদণ্ড ও নির্দিষ্ট প্রস্তুত প্রণালীতে অথবা নিশ্চিত করে। ভৌগোলিক জিআই পণ্যের স্বীকৃতিপ্রাপ্ত বিভিন্ন সামগ্রী বাণিজ্যিকভাবে উৎপাদন করার অধিকার এবং আইনি সুরক্ষা প্রদান করে। যে এই পণ্যটা আমার এলাকার, কেউ যদি উৎপাদন করো তাহলে কি করতে হবে? আমাকে ট্যাক্স দিতে হবে, আমাকে কর দিতে হবে, অথবা আমার মানুষকে আমরা মানে কি করতে পারবো, বলতে পারবো যে এই পণ্যটা যদি আপনি অরিজিনাল পণ্যটা পাইতে চান তাহলে অবশ্যই আমার দেশে বাংলাদেশে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা। জিআই পণ্যের পর অধরা সংস্কৃতির ঐতিহ্য। অধরা সংস্কৃতি কি? হ্যাঁ, বাংলাদেশের অধরা সংস্কৃতি মোট 5টা, এগুলো দেওয়া আছে দেখেন। অধরা সংস্কৃতি বা অপরিমেয় সংস্কৃতির ঐতিহ্য হলো এমন একটি সংস্কৃতির চর্চা
উপস্থাপনা, অভিব্যক্তি, জ্ঞান বা দক্ষতা যা ইউনেস্কো কর্তৃক একটি স্থানের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসাবে বিবেচিত হয়। পাঁচটা সংস্কৃতি ঐতিহ্য আছে বাংলাদেশে, পাঁচটা। এই পাঁচটার নাম মনে রাখেন, সম্ভব হলে সাল সহকারে মনে রাখেন। এই হচ্ছে আমাদের বাংলাদেশ বিষয়াবলীর আলোচনা। আমরা এখন আন্তর্জাতিক বিষয়াবলীতে যাব। আন্তর্জাতিক বিষয়গুলোতে খুব অল্প কয়েকটা দেখব, খুব বেশি না, অল্প কয়েকটা দেখব, তারপর শেষ করে দিব ক্লাস। ধরেন আধা ঘন্টা লাগতে পারে, আরো 30 মিনিট লাগবে সর্বোচ্চ ক্লাস, এর বেশি লাগবে না। আধা ঘন্টার মধ্যে আমরা ক্লাসটা শেষ করে দিব। হ্যাঁ, 2 মিনিট একটু রেস্ট নেই আমি। হ্যাঁ, আপনারা একটু চাইলে পানি অথবা নাস্তা খেয়ে নিতে পারেন। একটা না অনেকক্ষণ কথা বলতেছি, 2 মিনিট রেস্ট। আমার দ্রুত যা কিছু দেখে সব তোমার দয়ার দান, আল্লাহ তোমার পৃথিবীতে সকলেই মেহমান। না, একসময় গান গাইতাম, তো একসময় স্টেজ শো করতাম, খুব ভালো লাগতো গান গাইতে। একটা সময় নিয়মিত গাইতাম গান। এখন সুযোগের অভাবে আর গাওয়া হয় না, আর কি সময়ের অভাবে গাওয়া হয় না। পুরস্কারও পাইছি বহু এসব গান গেয়ে। যাকে এগুলোতে না যায়, আমরা আন্তর্জাতিক বিষয়গুলো শুরু করি। প্রথমে আমাদের প্রথম টপিক, ইসরায়েল হামাস যুদ্ধবিরতি। ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি। এখানে আমরা অনেক বিস্তারিত দিয়েছি, আপনারা প্রিসাইজ করে সংক্ষিপ্ত করে নেবেন পড়াশোনা করার সময়। বিস্তারিত আরো বিস্তারিত দেওয়া যেত, কিন্তু আমরা এত বিস্তারিত দেইনি। বছরের পর বছর নজিরবিহীন নির্যাতন ও হত্যাযজ্ঞ, ভূমির জবরদখল ও আল আকসা মসজিদে অপতৎপরতার জবাবে। এই কথাটা দেখবেন, যদি ইসরায়েল হামাস যুদ্ধবিরতি নিয়ে কথাটা আসে, তাহলে এই কথাগুলো অবশ্যই লিখবেন। নজিরবিহীন নির্যাতন ও হত্যাযজ্ঞ, ভূমি জবরদখল, আল আকসা মসজিদে অপতৎপরতার জবাবে 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে আকস্মিক আক্রমণ চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা। যে আক্রমণ বা যে অপারেশনের নাম ছিল কি, আল আকসা ফ্লাট, তাই না? অপারেশন আল আকসা ফ্লাট আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় চলে আসছে। আল আকসা ফ্লাট পরিচালনা করে আল আকসা ফ্লাট পরিচালনা করে 200 জনের বেশি নিহত হয়। জিম্মি করে গাজায় নিয়ে আসে 250 জনের বেশি মানুষকে। এরপর ইসরায়েল, এই হামাসের হামলার অজুহাতে ইসরায়েল সেনাবাহিনী কি করে, গাজায় সর্বাত্মক বিমান ও স্থল হামলা শুরু করে। এই পর্যন্ত 46,000 মানুষ শহীদ হয় এবং 23 লাখ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে। সেখানে খাদ্য, জ্বালানি, ওষুধ, আশ্রয়ের ব্যাপক সংকট দেখা দিয়েছিল। এরই প্রেক্ষাপটে, খেয়াল করে তারিখটা মনে রাখেন, এরই প্রেক্ষাপটে 19 জানুয়ারি 2025 তারিখে কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যস্থতায় গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। প্রশ্নটা আসতে পারে এরকম যে, ইসরায়েল হামাস যুদ্ধবিরতির উল্লেখযোগ্য দিকগুলো লিখুন, উল্লেখযোগ্য বিষয়গুলো বর্ণনা করুন বা লিখুন। 4 নম্বরের প্রশ্ন দিয়ে দিল এরকম। তো উল্লেখযোগ্য দিকগুলো কি দেখেন, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, এই যুদ্ধবিরতি চুক্তির উল্লেখযোগ্য 3টা দিক কি দেখেন। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে, খেয়াল করেন, চুক্তিটা
তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে, তিনটি ধাপে বাস্তবায়ন হবে। যুদ্ধবিরতি চুক্তি তিনটি ধাপে বাস্তবায়ন হবে। তিনটি ধাপ কি দেখেন, প্রথম ধাপে কি হবে, প্রথম ধাপে 6 সপ্তাহ বা 42 দিনের মধ্যে হামাসের হাতে থাকা 33 ইসরায়েলি জমি মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের হাতে আটক শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে। একই সাথে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফেরার অনুমতি পাবে। পাশাপাশি ত্রাণবাহী ট্রাকগুলো প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেওয়া হবে। প্রথম ধাপের কাজ এটা, প্রথম ধাপের কাজ। 3 ধাপে বাস্তবায়ন করে প্রথম ধাপের কাজ এটা। দ্বিতীয় ধাপে কি হবে দেখেন, দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি জিম্মিরা মুক্তি পাবে। গাজা থেকে, এই যে দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা শর্ত এটা, গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করা হবে। এর মাধ্যমে টেকসই শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। এবং তৃতীয় ও চূড়ান্ত ধাপে কি হবে দেখেন, তৃতীয় এবং চূড়ান্ত ধাপ যেটা, এই ধাপে গাজা পুনর্গঠন হবে, যা শেষ করতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। একই সঙ্গে মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে। চুক্তির এই দিকগুলো একটু মনে রাখবেন। হ্যাঁ, তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে। যদি আসে প্রশ্নটা, এটা কেন বলতেছি জানেন, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সর্বশেষ যে রিটার্ন হয়েছিল তখন এই হংকং একটা বিপ্লব হচ্ছিল, হংকং এ একটা আন্দোলন হচ্ছিল। তো পরীক্ষায় প্রশ্নদের সম্প্রতি হংকং আন্দোলনের প্রেক্ষাপট জানতে চাওয়া হয়েছিল। তো যেহেতু এটা খুব রিসেন্ট ঘটনা, 19 জানুয়ারির ঘটনা, এটা আপনাদের পরীক্ষা দিয়ে দিতে পারে যে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির উল্লেখযোগ্য দিকগুলো লিখো। তাহলে এই দিকগুলো লিখে আসবেন। হ্যাঁ, এই দিকগুলো লিখে দিবেন। এরপরে আসেন আমাদের পরের টপিক, সিরিয়া সংকট। সিরিয়া সংকট, সিরিয়ায় আসাদ পরিবার মানে বাশার আল আসাদ পরিবারের শাসন শুরু হয়েছিল গত শতকের 70-এর দশকে বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদের হাত ধরে, তাই না? হাফিজ আল আসাদ 71 থেকে 2000 সাল পর্যন্ত 29 বছর সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। 2000 সালে তার মৃত্যু হওয়ার পর সিরিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত হন কে বাশার আল আসাদ। এখানে আমি বিস্তারিত দিয়ে রাখছি। তো প্রথম দিকে বাশার আল আসাদ সংস্কারের ব্যাপারে উদ্যোগী হন। তার সংস্কার উদ্যোগের মধ্যে ছিল প্রশাসনিক সংস্কার, রাজনৈতিক অর্থনৈতিক বিষয় ছিল। বেশ কিছু নিষেধাজ্ঞা তিনি বাবার 29 বছরের শাসনামলে বেশ কিছু নিষেধাজ্ঞা শিথিল করেন। কিন্তু বাশার আল আসাদের পরবর্তী সময় সংস্কারের ভূমিকা থেকে বাবা হাফিজ আল আসাদের মতো একজন কর্তৃত্ববাদী স্বৈরশাসকে পরিণত হন। সিরিয়া আরব বসন্তের ডেওলাগ 2011 সালে মার্চে দেশটি শুরু হয়, আসাদ বিরোধী বিক্ষোভ শুরু হয়। বাশার আল আসাদ বিরোধী বিক্ষোভ শুরু হয়। শুরু হওয়ার পর কি হয়েছে দেখেন, বিক্ষোভ দমনে সহিংস উপায় বেছে নেন বাশার আল আসাদ। সরকারি দমন নিপীড়নের মুখে এক পর্যায়ে বাশার আল আসাদ বিরোধীরা কি করে হাতে অস্ত্র তুলে নেয়। দেশটিতে শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। সিরিয়া জুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইয়ে নামে। আর এই লড়াই একের পর এক এলাকা বাশার আল আসাদ সরকারের হাতছাড়া হয়। অবশেষে কি হয়, 27 নভেম্বর 2024 সালে শুরু হওয়া হায়াত তাহরির আল শাম এর অভিযানে, হায়াত তাহরির আল শাম নামক একটা সংগঠন, এর অভিযানে কি হয়, বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে 8 ডিসেম্বর 2024 সালে। আর বাশার আল আসাদ পালিয়ে যান কোথায়, রাশিয়ায় পালিয়ে যায়। এই সংস্থাটার নাম মনে রাখেন, হায়াত তাহরির আল শাম। হায়াত তাহরির HTS, তাই না? হায়াত তাহরির আল শাম। এর প্রধান কে? এর প্রধান হচ্ছে আবু মোহাম্মদ আল জুলানি, তাই না? আবু মোহাম্মদ আল জুলানি। এটা পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, এটা পরীক্ষায় আসতে পারে, এগুলো দেখবেন। হ্যাঁ, রাশিয়ায় পালিয়ে যাওয়ার ফলে দেখেন এই যে সিরিয়ায় বাশার আল আসাদের যে পতন হয়েছে, বাশার আল আসাদের যে পতনটা হয়েছে, এই পতনের ফলে দেখেন কি হচ্ছে বিশ্ব রাজনীতিতে প্রভাবটা কিরকম হচ্ছে। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব, এখানে 4-5টা প্রভাব দেওয়া আছে। দেখেন প্রথম প্রভাবটা যেটা দেখেন, শুধু বাদপাটি শাসনের অবসান হয়নি, একই সঙ্গে প্রক্সি যুদ্ধে ইরান ও রাশিয়ারও পরাজয় হয়েছে। আপনারা জেনে থাকবেন যে ইরান এবং রাশিয়া বাশার আল আসাদকে সমর্থন দিয়ে যাচ্ছিল, তাই না? বাশার আল আসাদের সমর্থক ছিল তারা। বাশার আল আসাদের সমর্থক ছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং তার্কি তারা ছিল কি আপনার এই বাশার আল আসাদের মানে আপনার এই যে বিরোধীদেরকে সমর্থন দিয়ে যাচ্ছিল। হ্যাঁ,
বিদ্রোহীদেরকে সমর্থন দিয়ে যাচ্ছিল। এই যে প্রক্সি যুদ্ধ দেখেন, খেয়াল করেন, যুদ্ধ হচ্ছে বাশার আল আসাদ এবং বিদ্রোহীদের মধ্যে, কিন্তু সেখানে পিছন থেকে ইন্ধন যোগাচ্ছিল কে? বাশার আল আসাদকে সমর্থন দিচ্ছিল হচ্ছে ইরান এবং রাশিয়া, অন্যদিকে বিদ্রোহীদেরকে সমর্থন দিচ্ছিল কারা? ইউএস এবং তুর্কি। তাহলে ফলে কি হয়েছে দেখেন, এই বাথ পার্টি শাসনের অবসানের সাথে সাথে প্রক্সি যুদ্ধে ইরান ও রাশিয়ারও পরাজয় হয়েছে। ইসরায়েল সফলভাবে, এই যে পতনটা হয়েছে আপনারা জেনে থাকবেন যে এই যে ইরান কি করতো, এই সিরিয়ার মাধ্যমে, সিরিয়ার সীমান্ত দিয়ে এই লেবাননের হিজবুল্লাহদের কাছে অস্ত্র পাঠাতো, সফল অস্ত্র পাঠাতো। ফলে এই বাশার আল আসাদের পতনের ফলে কি হয়েছে, ইসরায়েল সফলভাবে হিজবুল্লাহ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে দিতে সক্ষম হয়েছে। এই অঞ্চলে ইরানের প্রভাব বড় ধরনের একটা ধাক্কা খেলো। এর ফলে বাশার আল আসাদের পতন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে, অনেকটা বদলে দিবে। কিরকম বদলে দিবে দেখেন, এই যে ইরান বাশার আল আসাদ এবং হিজবুল্লাহ বা লেবানন কেন্দ্রিক যে একটা শক্তি ছিল, এই শক্তিটা কি হয়ে গেছে এখন যুক্তরাষ্ট্র তার্কি কেন্দ্রিক, মানে কি হয়ে গেছে, অনেকটা ওই কেন্দ্রিক হয়ে গেছে। এই প্রভাবগুলো পড়তে যাচ্ছে সেখানে। এবার আসেন 3-0 তথ্য, খুব জনপ্রিয় একটা তথ্য, ডক্টর মোহাম্মদ ইউনুসের, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনুস 2017 সালে একটা গ্রন্থ লেখেন, এ ওয়ার্ল্ড অফ 30, এই গ্রন্থটা লেখেন। এই গ্রন্থ সর্বপ্রথম 30 তথ্য তিনি বলেছেন। 30 তথ্য দেখেন কি বলতেছে এখানে। 30 তথ্য আর্থিক স্বাধীনতা, কর্মঠ জনশক্তি তৈরি এবং পরিবেশ উন্নয়নে বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর একটি মডেল। এটি কি করে? এটি একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যা 3টি লক্ষ্য অর্জনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সেই লক্ষ্যগুলো কি? শূন্য দারিদ্র বা জিরো পভার্টি, শূন্য বেকারত্ব বা জিরো আনএমপ্লয়মেন্ট, আর জিরো নেট কার্বন নিঃসরণ বা জিরো নেট কার্বন ইমিশন। খেয়াল করেন, এই যে 3টা লক্ষ্য আছে, 30 তত্ত্বের যে 3টা জিরো আছে, এই 3টা জিরো অর্জনের জন্য প্রয়োজন কি, এটাও ডক্টর মোহাম্মদ ইউনুস বলে দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন কি, যে এই লক্ষ্যগুলো অর্জনের জন্য প্রয়োজন কি? তারুণ্যের শক্তি, প্রযুক্তিগত দক্ষতা, সুশাসন এবং সামাজিক ব্যবসা। এই 4টা জিনিস প্রয়োজন এগুলো অর্জন করার জন্য। 30 অর্জন করার জন্য প্রয়োজন 4টা জিনিস। সেই 4টা জিনিস কি কি? তারুণ্যের শক্তি বা তারুণ্য, প্রযুক্তিগত দক্ষতা, সুশাসন নিশ্চিত করা এবং সামাজিক ব্যবসার প্রচলন করা। এগুলোর মাধ্যমে কি হবে? 30 বাস্তবায়ন হবে। এরপরে আসেন 30 বাস্তবায়নের চ্যালেঞ্জ। 30 বাস্তবায়নের চ্যালেঞ্জ গুলো কি কি? মুনাফা ভিত্তিক অর্থনীতি, রাজনৈতিক প্রতিবন্ধকতা এবং অসচেতনতা বা গুরুত্ব। এই 30 গুরুত্ব অনুধাবন করতে না পারা। 30 গুরুত্ব খেয়াল করেন, এটি কেবল বর্তমান সমস্যার সমাধান করবে না, ভবিষ্যৎ প্রজন্মের সমস্যার সমাধান করবে। মুনাফার বাহিরে সামাজিক ব্যবসা ও অর্থনৈতিক কল্যাণ পৃথিবীকে বসবাসযোগ্য গড়ে তুলবে। তরুণ প্রজন্ম এই মডেল গ্রহণ করলে আগামী পৃথিবী হবে দারিদ্র্য মুক্ত, বেকারত্বহীন এবং কার্বন মুক্ত। এটা 30 মিশনের গুরুত্ব। এই গুরুত্বটা এখানে দেওয়া আছে, এগুলো একটু দেখবেন। এসডিজি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি ক্লাসের। এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা। আমরা জানি সবাই 2015 সালে এসডিজি গ্রহণ করা হয়। কত সালে? 2015 সালে এটা গ্রহণ করা হয়। তো বলা হচ্ছে যে এসডিজি কি বা কি বোঝায় দেখেন, যে এসডিজি বা টেকসই উন্নয়ন বলতে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে টেকসই উন্নয়ন বলতে কি বোঝো, টেকসই উন্নয়ন বলতে ওই ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বোঝায়, যার মাধ্যমে অর্থনৈতিক অগ্রযাত্রা নিশ্চিত হয়, আবার প্রাকৃতিক এবং বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের কোনো বাজে প্রভাব পড়ে না। এক কথায় বললে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হলো ভবিষ্যৎ আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা। আমরা সবাই জানি টেকসই উন্নয়নের লক্ষ্য কতটা? 17টা, যা 2016 থেকে 30 সালের মধ্যে বাস্তবায়ন করা হবে। ধরেন পরীক্ষায় প্রশ্ন আসলো, এসডিজি বা এসডিজি এর পূর্ণরূপ কি, অথবা টেকসই উন্নয়ন বলতে কি বুঝো? টেকসই উন্নয়নের যে কোনো পাঁচটি লক্ষ্য লিখো। টেকসই উন্নয়নের যে কোনো 5টি লক্ষ্য লিখো। 4 নম্বরে একটা প্রশ্ন দিয়ে দিল এরকম,
নাম্বার বা 3 নাম্বার একটা প্রশ্ন দিয়ে দিল যে টেকসই উন্নয়ন বলতে কি বুঝো, জাতিসংঘের টেকসই উন্নয়নের 5টা লক্ষ্য লিখো। তাহলে দেখেন জাতিসংঘের টেকসই উন্নয়নের প্রথম লক্ষ্যটা দারিদ্র্য বিমোচন, 2 নম্বর লক্ষ্য ক্ষুধা মুক্তি, 3 নম্বরে স্বাস্থ্যসম্মত জীবন, 4 নম্বরে মানসম্মত শিক্ষা, 5 নম্বরে লিঙ্গ সমতা বা জেন্ডার ইকুয়ালিটি। এরকম 5টা 6টা লক্ষ্য জানতে চাইতে পারে আপনার কাছে। এই সবগুলো লক্ষ্য পড়ে নেবেন এবং অবশ্যই সিরিয়াল নাম্বারটা ঠিক রাখবেন। সিরিয়াল নাম্বারটা ঠিক রেখে যদি আপনি দেখেন, আপনি সিরিয়াল নাম্বার ঠিক না রেখে লিখলেন, 4-এর মধ্যে ধরেন 2 পাবেন অথবা 2.5 পাবেন। হ্যাঁ, আবার আপনি সিরিয়াল নাম্বার কোনটা কত নং এসডিজির লক্ষ্য সেভাবে যদি লিখতে পারেন, এমনও হইতে পারে 4-এর মধ্যে আপনি 3.5 পাবেন অথবা 3.75 পাইতে পারেন অথবা 4ও পাইতে পারেন। ঠিক আছে, যদি সিরিয়াল ঠিক রাখতে পারেন। এই জন্য সিরিয়ালটা খুব গুরুত্বপূর্ণ এসডিজিতে, সিরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসেন এসডিজির লক্ষ্যগুলো। হ্যাঁ, সুপেয় পানীয় নিষ্কাশন, নবায়নযোগ্য বেসাধ্য জ্বালানি, তারপরে কর্মসংস্থান ও অর্থনীতি। আপনি এরকম মুখস্থ রাখবেন, এরকম মুখস্থ রাখবেন। হ্যাঁ, এরকম মুখস্থ রাখবেন। আসতে পারে প্রশ্ন এসডিজি বলতে কি বুঝো, অথবা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বলতে কি বুঝো, অথবা টেকসই উন্নয়ন কি, টেকসই উন্নয়নের 5টি লক্ষ্য বা 8টি লক্ষ্য বা 10টি লক্ষ্য লিখুন। এই ধরনের প্রশ্ন আসতে পারে 4 নম্বরের প্রশ্ন হিসাবে। এবার আসেন ডোনাল্ড ট্রাম্প যুগে বিশ্ব। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসছে। এটাকে অনেকে ট্রাম্প 2.0 হিসাবে আখ্যায়িত করে থাকে। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার অনেক আগ থেকেই তার দ্বিতীয় মেয়াদের বৈশ্বিক প্রভাব টের পাওয়া যাচ্ছিল। নির্বাচনী প্রচারণা থেকেই তিনি অভিবাসী ইস্যু, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, গাজা ইসরায়েলের যুদ্ধ, চীন মেক্সিকো কানাডার উপর অতিরিক্ত শুল্ক আরোপ সহ নানা ইস্যুতে আলোচনায় ছিলেন। নির্বাচনে জেতার পরও তিনি এসব ইস্যুতে সরব ছিলেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে বড় কিছু ঘোষণা দেন এই রিপাবলিকান। ফলে কি হয়েছে, বিশ্ব অর্থনীতি কি ধরনের প্রভাব পড়েছে ডোনাল্ড ট্রাম্পের এই জয়ী হওয়ার ফলে? ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার ফলে বিশ্ব অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়ে, বিশ্বব্যাপী কি ধরনের প্রভাব পড়েছে? প্রথমে দেখেন তিনি কি কি উদ্যোগ নিয়েছেন। অবৈধ অভিবাসী তাড়ানোর তৎপরতা, অবৈধ অভিবাসী যারা আছে তাদেরকে তাড়ানোর জন্য একটা বিশেষ তৎপরতা জারি করেছেন। আগে একটা নিয়ম ছিল এরকম, অভিবাসীরা অবৈধ হইলেও সন্তান যদি সেখানে গিয়ে জন্মগ্রহণ করে, সন্তান জন্মসূত্রে আমেরিকান নাগরিক। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বললেন কি, জন্মসূত্রে তিনি বললেন কি যে জন্মগত নাগরিকত্ব বন্ধ করে দিলেন তিনি। অর্থাৎ অবৈধ অভিবাসীদের সন্তানরা আর আগের মতো যুক্তরাষ্ট্রের নাগরিক বলে গণ্য হবেন না। অভিবাসীদেরকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা নিলেন তিনি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার পদক্ষেপ নিচ্ছেন তিনি। কিভাবে পদক্ষেপ নিচ্ছেন? তিনি কি করলেন দেখেন, তিনি এই ইউক্রেনে অস্ত্র সরবরাহ, অর্থ সরবরাহ সেগুলো বন্ধ করে দিচ্ছেন। আগের মতো অর্থ দিচ্ছেন না, অস্ত্র সরবরাহ করতেছেন না। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ পদক্ষেপ নিয়েছেন তিনি। গাজায় যুদ্ধবিরতি কার্যকর। ক্ষমতায় আসার পর আপনি খেয়াল করেন, ক্ষমতায় আসার পর তারা কি করলো, ক্ষমতায় আসার আগেই তিনি কি করলেন, যুদ্ধবিরতি কার্যকর করার জন্য তিনি পদক্ষেপ নিলেন। তিনি পদক্ষেপ নিলেন। হ্যাঁ, তো পদক্ষেপ নিলেন এবং আরো কি করলেন তিনি বললেন কি যে গাজা খালি করার পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন। সেখানকার ফিলিস্তিনিদেরকে মিশর ও জর্ডানে পাঠানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি। হ্যাঁ, এই কাজগুলো তিনি করেছেন। গাজার মানচিত্র চেঞ্জ করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তিনি। এবার বিদেশি সহায়তা বন্ধ করে দিলেন। সারা বিশ্বব্যাপী ইউএস এইড যেটা আছে, ইউএস এইড, হ্যাঁ, ইউএস এইড এর মাধ্যমে সারা বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র কিন্তু বিদেশি সহায়তা দিত, তিনি এগুলো বন্ধ করে দিলেন। সারা বিশ্বব্যাপী এগুলো বন্ধ করে দিলেন। 90 দিনের জন্য এগুলো বন্ধ করে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু তাই না, ছাঁটাই করতেছেন অপ্রয়োজনীয় জনশক্তি, কর্মশক্তি, শ্রমিক যারা তাদেরকে ছাঁটাই করতেছেন, চাকরিজীবী যারা তাদেরকে ছাঁটাই করে দিচ্ছেন তিনি। হ্যাঁ, এরপরে দেখেন বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। বাণিজ্য যুদ্ধ, পাল্টাপাল্টি শুল্কে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন তিনি। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর কানাডা, মেক্সিকো, চীনের বিরুদ্ধে বাড়তি শুল্ক আরোপের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। চীনের উপর আরোপ করে 10% শুল্ক কার্যকর হয়েছে। পাল্টাপাল্টি দেখেন, পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে এক ধরনের বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। বাণিজ্য যুদ্ধের সূচনা করেছেন। তো খেয়াল করেন তার ডোনাল্ড ট্রাম্প যুগে, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার ফলে কি তৎপরতা তিনি নিয়েছেন। অবৈধ অভিবাসীদের বিতরণ করেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের পদক্ষেপ নিয়েছেন, গাজা যুদ্ধবিরতি কার্যকর করার পদক্ষেপ নিয়েছেন তিনি। তারপরে বিদেশি সহায়তা বন্ধ করে দিয়েছেন, যেটা ইউএস এইডের মাধ্যমে দেওয়া হতো। তারপর আর কি করেছেন, বাণিজ্য যুদ্ধ, খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম, ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ সূচনা করেছেন তিনি। আগ্রাসী পররাষ্ট্রনীতি নিয়েছেন তিনি। আগ্রাসী পররাষ্ট্রনীতি কিরকম, তিনি গ্রিনল্যান্ড দখল করে ফেলেন পারলে, পানামা খাল দখল করে ফেলতেছেন পারলে, তাই না। এরপরে
মেক্সিকো উপসাগরের নাম তিনি নাম দিতে চাচ্ছেন কি গালফ অফ আমেরিকা নামে পরিচিত করানো হবে বলে তিনি উল্লেখ করেছেন। এই যে আগ্রাসী পররাষ্ট্রনীতি নিয়েছেন কে? ডোনাল্ড ট্রাম্প, যেটা বৈশ্বিক রাজনীতিতে একটা বিরূপ প্রভাব ফেলতে পারে। গ্রিনল্যান্ড দখল করে নেওয়া, পানামা খাল ফিরিয়ে নেওয়া, মেক্সিকো উপসাগর গালফ অফ আমেরিকা নামে পরিচয় করানো, এই সকল কথাবার্তার মাধ্যমে বিশ্ব রাজনীতিতে এক ধরনের কি করতেছে, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বিশ্বব্যাপী। তো এটা হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্পের যে প্রভাব, ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক প্রভাব। এটা আমাদের সর্বশেষ টপিক, এটা তিস্তা পানি চুক্তি যেটা আছে, হ্যাঁ, তিস্তা পানি চুক্তি, এটা দিয়ে আমরা শেষ করে দিব। তিস্তা পানি চুক্তির ইতিহাস যদি আমরা দেখি, 1923 সালের অস্থায়ী চুক্তি, 1987 সালে, সরি আমি ভুল বললাম, 1983 সালে 1983 সালে অস্থায়ী ভারত এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রথম পানি বন্টন সংক্রান্ত চুক্তি হয় 1983 সালে। এরপর 2011 সালে এসে দুই দেশের তিস্তা চুক্তির খসড়া তৈরি করে, যেখানে শুষ্ক মৌসুমে বাংলাদেশকে বাংলাদেশের 42.5% এবং ভারত 3.5% পাওয়ার কথা উল্লেখ ছিল। বাংলাদেশ পানি পাওয়ার বেশি কথা ছিল, এগুলো উল্লেখ ছিল। কিন্তু এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চুক্তির বিরুদ্ধে আপত্তি জানিয়ে বলেছেন রাজ্যের স্বার্থ রক্ষা করা আগে। তার এই আপত্তির ফলে কি হয় না, তখন চুক্তিটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি তখন। এরপরে আসেন ভারত সরকারের আগ্রহ। দেখেন ভারত কি ধরনের আগ্রহ দেখাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিস্তা নদীর সংরক্ষণ ব্যবস্থাপনার বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করে আগ্রহ প্রকাশ করেছেন। কেন আগ্রহ প্রকাশ করেছেন? কারণ আপনারা জানেন যে তিস্তা প্রকল্প, বাংলাদেশ সরকার তিস্তা প্রকল্প নিয়েছে একটা নতুন করে, তিস্তা প্রকল্প যেটা নিয়েছে, এই তিস্তা প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দিচ্ছে কাকে? এই চীনকে দায়িত্ব দিতে যাচ্ছে বাংলাদেশ সরকার। ফলে ভারত এখন নিজ থেকে আগ্রহী হয়ে কথা বলতে যাচ্ছে যে আমরা সহযোগিতা করব, আমরা এই করব সেই করবো, এগুলো করতেছে। কারণ চীন যদি দায়িত্ব পেয়ে যায়, তাহলে ভারতের জন্য একটা যে আপনাকে সুযোগ দিব, তৌফিকুজ্জামান আপনাকে সুযোগ দিব, ভারতের জন্য একটা চ্যালেঞ্জ। চীন এদিকে এসে কাজ করে যাচ্ছে, ভারত কিছু করতে পারতেছে না। এই জন্য এতদিন ভারত আগ্রহ না হইলেও এখন আগ্রহ দেখাচ্ছে। বাংলাদেশের অবস্থান কি দেখেন, বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে ভারত যদি তিস্তা প্রকল্প বাস্তবায়ন করে তাদের সমস্যার সমাধান হবে, তবে দ্রুততম সময়ের মধ্যে দ্বিপাক্ষিক পানি বন্টন চুক্তি সই করার জন্য আহ্বান জানিয়েছে সরকার। বাংলাদেশ সরকার কি করেছে? দ্রুততম সময়ের মধ্যে দ্বিপক্ষীয় পানি বন্টন চুক্তিটি সই করার জন্য আহ্বান জানিয়েছে। ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা চলমান রয়েছে। এটি দুই দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও বাংলাদেশ আশা করছে যে ভারত দ্রুত একটি স্থায়ী সমাধানে আসবে, তবে এই বিষয়ে রাজ্যের অংশগ্রহণ অপরিহার্য বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা কিভাবে হবে তা নির্ভর করছে রাজনৈতিক আলোচনার ফলাফলের উপর। এগুলো হচ্ছে কি ভবিষ্যৎ সম্ভাবনা আমাদের এই তিস্তা পানি বন্টন চুক্তি। আরো কিছু বিষয় আগামীকালকে আপনাদেরকে একত্রিত করে দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আরো কিছু বিষয় আমরা দিয়ে দিব রিটেনের জন্য, এগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের রিটেন অংশের পড়াশোনা। আগামীকাল এটার পিডিএফ পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আগামীকাল পিডিএফ পাবেন, সেখানে আরো কিছু টপিক থাকবে। যত দ্রুত সম্ভব দু একবার করে রিডিং করে নেবেন, দু একবার করে দেখে নেবেন। এগুলো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এই বিষয়গুলো। ঠিক আছে, আমরা কত ঘন্টা? 2 ঘন্টা, তাই না? 2 ঘন্টার উপর বা 2 ঘন্টার মতো ক্লাস নিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করেন, আমি আবারও যে একটা কথা বলি, খেয়াল করেন। তো এমসিকিউর জন্য আমাদের সাধারণ জ্ঞানের লেকচার শিটগুলো আছে, এগুলোই পড়বেন। আর সাম্প্রতিকের হাইলাইটসটাই পড়বেন একটু ভালোভাবে। হ্যাঁ, হাইলাইটসটাই পড়বেন। আর রিটেনের জন্য তো এই বিষয়গুলো বললাম। রিটেনের জন্য এগুলো আপনি যে ইউনিটই পরীক্ষা দেন, যেখানে রিটেন আছে সাধারণ জ্ঞানের, সব জায়গায় কাজে লাগবে। এটা সব জায়গায় কাজে লাগবে। সাধারণ জ্ঞান রিটেন যেখানে, সব জায়গায় কাজে লাগবে। তৌফিকুজ্জামান সুযোগ দিচ্ছি আপনাকে। হ্যাঁ, সাম্প্রতিকের জন্য আর হাইলাইটস দেওয়া হবে কিনা, এটা কোচিং কর্তৃপক্ষ ভালো জানে দেওয়া হবে কিনা। উনি একটু কথা বলতে যাচ্ছে, দেন তো একটু, যে আপনি বলেন, আপনি নিজে আনমিউট করেন, করে কথা বলেন।
তৌফিকুজ্জামান। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে আপনার এর আগে অর্থাৎ প্রথম ঢাবির জন্য যেসব ক্লাসগুলো হয়েছিল সেখানে যেগুলা 3 স্টার এবং 2 স্টার দেওয়া হয়েছিল, এই প্রশ্নগুলো কি প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যাবেন এগুলো থেকে কমন আসে ঘুরে ফিরে। আপনি এই যে খেয়াল করেন, আমি আপনাকে টপিক লিস্ট দিছিলাম না একটা, বলছিলাম এই টপিকগুলো ভালো করে পড়াশোনা করেন, 20-25টা প্রশ্ন কমন পাবেন। আসছে না প্রশ্ন? আপনি দেখেন তো এর বাইরে কি প্রশ্ন আসছে। আর এগুলো যে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনার কাজে লাগবে। আমি এমনভাবে টপিকগুলো লিখছি আর কি, যে এগুলো সব জায়গায় সবগুলো গুরুত্বপূর্ণ টপিক। জি, একটু ভালো করে পড়াশোনা করেন, কাজে লাগবে ইনশাল্লাহ। আর কিছু বলবেন তৌফিকুজ্জামান? না স্যার, দোয়া রাখেন। জি, অবশ্যই দোয়া রইল আপনার জন্য, আমার জন্য দোয়া করবেন। আর কেউ কিছু বলবেন? আর কার কোনো কথা আছে? নাই, আর কার কোনো কথা নাই। আমরা শেষ করে দিলাম তাহলে। হ্যাঁ, জুবাইদা, নিশান, আপনার কি কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার একটা প্রশ্ন ছিল, অনেক অনেক জায়গায় বলে যখন হাতে নেগেটিভ মার্ক আছে, আর অনেক জায়গায় বলে নাই। আসলে কি করবো? 24টা এমসিকিউতে দাগাবো নাকি হচ্ছে যে যেগুলো পরীক্ষার হলে কে কি বললো, কোন জায়গায় কি বললো, এগুলো দেখা দরকার নাই। পরীক্ষার হলে গেলে প্রশ্নের উপরে লেখাই থাকবে নেগেটিভ নাম্বার কত করে, 0.25 নাকি 0.20 নাকি 0.50, এগুলো লেখা থাকবে। হ্যাঁ, তো পরীক্ষার হলে গিয়ে দেখেন, এগুলো নিয়ে কোনো টেনশন করেন না। আপনার কাছে পড়াশোনা করেন, প্রস্তুতি নেন ভালোভাবে। ঠিক আছে জুবাইদা? জি স্যার। জি, ধন্যবাদ। জি, আল্লাহ হাফেজ সবার জন্য।